কাস্টমার ভ্যালু, অ্যানাদার ওয়ান ছিল কস্ট, সাপ্লাই চেইন কস্ট। এই দুইটার উপর ভিত্তি করে আমরা আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে 6টা ভাগে ভাগ করতে পারবো। তো 6টা ভাগ মনে হয় অলরেডি আপনাদের একটু পড়িয়েছি। প্রথমটা বলছিলাম ম্যানুফ্যাকচার স্টোরেজ উইথ ডিরেক্ট শিপিং, সেকেন্ড ওয়ান বলেছিলাম ডিরেক্ট শিপিং থাকবে, তার সাথে ইন ট্রানজিট মার্জ নামে কোনো একটা অপশন থাকবে, সেটা কি আমরা পরে দেখবো। মানে মার্জ মানে কি, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এক জায়গায় কি হবে, অ্যাসেম্বল হবে সেটা। থার্ড নাম্বারটা বললাম ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ ক্যারিয়ার ডেলিভারি। ক্যারিয়ার ডেলিভারির ক্ষেত্রে আমরা বলেছি যখন আমরা থার্ড পার্টির মাধ্যমে কোনো কিছু প্যাকেজ ডেলিভার করব, সেই ধরনের মেথডকে আমরা বলি ক্যারিয়ার ডেলিভারি। ফোর্থ নাম্বার বলছিলাম ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ লাস্ট মাইল ডেলিভারি। লাস্ট মাইল মানে হচ্ছে ধরেন যে কোম্পানি ডেলিভার দেওয়ার চিন্তা ভাবনা করছে তারই নিজস্ব কি থাকবে, ক্যারিয়ার ডেলিভারি থাকবে। মানে তার সে কোনো থার্ড পার্টি ইউজ করবে না, সে নিজেই একটা ডিস্ট্রিবিউটর ডেভেলপ করবে অথবা ট্রান্সপোর্টেশনের একটা মেথড বের করবে, যার মাধ্যমে সে নিজেই কাস্টমারকে মানে একদম ডোর টু ডোর করেছেন না, যে ডোরের কাছে গিয়ে ডেলিভার করবে। ফিফথ নাম্বারটা পড়ছিলাম ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ কাস্টমার পিক আপ। তার মানে ডিস্ট্রিবিউটর অথবা ম্যানুফ্যাকচারের কাছে এটা স্টোর করা থাকবে, সে একটা প্লেস ঠিক করবে, কাস্টমাররা সেই প্লেসে যাবে, সেখান থেকে সে কি করবে, তার প্রোডাক্টটা কালেক্ট করবে। এন্ড সিক্স নাম্বার হচ্ছে সেম ভাবে সিমিলার টু নাম্বার 5, লাইক আগেরটাতে আপনার করতো কি, ম্যানুফ্যাকচারাররা প্লেস ডিফাইন করতো, কাস্টমাররা সেখান থেকে গিয়ে পিক আপ করতো। বাট যখন নাম্বার 6 আপনি সিলেক্ট করবেন, দ্যাট মিনস সেখানে পুরো এই যে লোকেশন ডিফাইনের কাজটা কে করবে, রিটেলার স্টোরেজ করবে। এবং আপনাদের মানে অ্যাজ এ কাস্টমার আমাদের জন্য একটা লোকেশন পয়েন্ট ঠিক করবে, আমরা কাস্টমার হিসেবে সেখানে যাব এবং সেটা পিক আপ করবো। এটাই হচ্ছে নর্মালি মোটামুটি আপনি 6 অপশন গুলো পাবেন। এখন এটাকে যদি আমি আরো একটু বৃহৎ আকারে পড়াই তখন কিভাবে বলা যায়, দেখেন আপনারা যে ফিগারটা দেখতে পাচ্ছেন, তাহলে আমাদের নামটা কি, প্রথমটা ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডিরেক্ট শিপিং। তাহলে আমাদের অলওয়েজ যদি 3টা বা আপনি ধরেন এখানে আপনার 5টা পার্টিসি আছে, তাহলে মেইন তো হচ্ছে ম্যানুফ্যাকচারার এন্ড কাস্টমার। তাহলে আমার প্রথম বললো ম্যানুফ্যাকচারার স্টোরেজ, দ্যাট মিনস প্রতিটা প্রোডাক্টের রেসপন্সিবিলিটি কার থাকবে, ম্যানুফ্যাকচারার থাকবে। এজ এ কাস্টমার আপনি ডিরেক্ট ম্যানুফ্যাকচারের কাছে অর্ডার দিবেন, ম্যানুফ্যাকচারার সেটা প্রডিউস করবে এবং আপনার কাছে ইন্ডিভিজুয়াল ভাবে সেটা কি করবে, পার্সেল করবে। এবং এইখানে যদি মাঝখানে কোনো মিডিয়েটর থাকে, লাইক এখানে যেমন মিডিয়েটর হিসেবে দেখিয়েছে রিটেইলার, তার একমাত্র কাজ হচ্ছে টু ফ্লো ইউর ইনফরমেশন। মানে আপনি হয়তো কোনো একটা ফিডব্যাক দিচ্ছেন, লাইক ডিমান্ড প্ল্যানিং করতে চাচ্ছেন, তো তখন আপনি সেটা কার মাধ্যমে দিবেন, রিটেলারের মাধ্যমে দিবেন। আপনার কাছে রিটেলার এখানে প্রোডাক্ট ফ্লোর কোনো কাজ করবে না। দ্যাটস ওয়াই এই কনসেপ্টটার নাম হচ্ছে ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডিরেক্ট শিপিং। আমি কি বোঝাতে পেরেছি প্রতিটা অপশন, এটা মানে ফার্স্ট ওয়ান কি বুঝতে পেরেছেন কিনা? জি ম্যাম। ওকে, আরেকটা জিনিস একটু মানে ক্যারেক্টারিস্টিক আপনারা ফিগার থেকে একটু মাথায় রাখতে পারেন, দেখেন প্রতিটা ম্যানুফ্যাকচার থেকে কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে আসবে। দ্যাট মিনস এই প্রথম ম্যানুফ্যাকচার যদি বলি, সেখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে। তাহলে এটা কিন্তু একটু ডিফিকাল্ট, কাস্টমারের জন্য ম্যানেজ করা একটু ডিফিকাল্ট না? কারণ আপনার সব প্রোডাক্ট গুলো কিন্তু একসাথে আসবে না, আসবে যখন যার ম্যানুফ্যাকচার করা হবে, যারটা আগে হবে তারটাই কিন্তু আগে আসবে। এটা একটু মাথায় রেখেন। তাহলে আমরা যখন এই ধরনের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করব, আমাকে অবশ্যই পারফরমেন্স মেজার করতে হবে। তো পারফরমেন্স অবশ্যই ডিফাইন করব কি দিয়ে, প্রফিট দিয়ে। তো প্রফিট বের করি কিভাবে, আমার এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের কস্ট কতটুকু হয়েছে, এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা আমাকে কতটুকু ভ্যালু প্রোভাইড করছে। বুঝাতে পেরেছি? তাহলে প্রতিটা অপশন আমরা যখন পড়বো, প্রথমে পড়বো ওই অপশনটা বলতে কি বুঝিয়েছি এবং তার পারফরমেন্স। এবং পারফরমেন্সের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস আসবে, কস্ট এবং ভ্যালু। তাহলে এখন আসি প্রথম কস্ট ফ্যাক্টরটা। তাহলে প্রথমে কস্ট ফ্যাক্টরের মধ্যে কিন্তু আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম 4টা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে ইনভেন্টরি, ট্রান্সপোর্টেশন, ফ্যাসিলিটিস এবং ইনফরমেশন। বলেন এখানে ইনভেন্টরি কি বেশি হবে নাকি কম হবে, কি মনে হচ্ছে? ম্যাম কম হওয়ার কথা। কেন? ম্যাম প্রত্যেকটা ম্যানুফ্যাকচারার যখন যে আর কি ম্যানুফ্যাকচার করতেছে সাথে সাথে ম্যাম আর কি দিয়ে দিচ্ছে এই জন্য। এই জন্য আর একটা বিষয় হচ্ছে এখানে তো আমার মিডিয়েটর কম, মানে আপনি যে প্রোডাক্টটা কি মাঝখানে রাখছেন কোথাও, ম্যানুফ্যাকচার কিন্তু ডিরেক্ট কোথায় পাঠাচ্ছে, কাস্টমারের কাছে পাঠাচ্ছে। তাহলে যখন আমার ডিরেক্ট কাস্টমারের কাছে আসবে তখন কিন্তু আমার মাঝখানে কোনো স্টোর করার দরকার হচ্ছে না, হচ্ছে?
আমি কি বুঝাতে পেরেছি? আবার বলি, যখন আপনারা ম্যানুফ্যাকচার থেকে ডিরেক্ট কাস্টমারের কাছে আসবে, সেটা ঠিক আছে, প্রোডাকশন করছে সাথে সাথে সে ডেলিভারি করছে, এটা একটা বিষয়। বাট মাঝখানে যে মিডিয়েটর আমাদের থাকতো, আমাদের যে 5টা পার্টি ছিল, ম্যানুফ্যাকচারের কাছে থাকবে, ডিস্ট্রিবিউটরের কাছে থাকবে, রিটেলার কাছে থাকবে, তাহলে মাঝখানে আপনার 2টা মিডিয়েটরই তো বাদ হয়ে গেল। আপনার ম্যানুফ্যাকচারের সাথে ডিরেক্ট কাস্টমার চলে আসতেছে, তাহলে মাঝখানে যে ইনভেন্টরি কস্টটা, সেটা কি আমাদের একটু কম হবে না? এজন্য আমরা অলওয়েজ বলি এখানে ইনভেন্টরি কস্টটা অলওয়েজ কি থাকবে, কম থাকবে। এটার সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস কম থাকবে, সেটাকে আমরা বলবো ফেসিলিটিস এবং হ্যান্ডেলিং। কারণ আপনার যখন মাঝখানে মিডিয়েটর কম, তার মানে কি আপনার সেখানে নাম্বার অফ ফেসিলিটিস বাড়ানোর দরকার আছে? আপনার ডিস্ট্রিবিউটর না থাকলেও হবে, আপনার সাথে শুধুমাত্র আপনার কাস্টমারের কানেকশন। দ্যাট মিনস এই ক্ষেত্রেও আপনার ফেসিলিটিস এবং হ্যান্ডেলিং কস্টটা কি হবে, কম হবে। এইখানে বইয়ে যেভাবে পারফরমেন্স লেখা আছে হুবহু এভাবে লিখতে হবে নট নেসেসারি। আপনি বুঝে বুঝে লিখবেন যে ইনভেন্টরি কস্টটা কেন কম হলো, মানে প্রথমে আসবে কম, হ্যাঁ, লোয়ার, তারপর আপনি রিজন দিয়ে পরে একটা ঘরে লিখতে পারেন যে কেন কম হলো। বইয়ের মতো হুবহু না লিখলেও হবে, বাট আপনি যাতে বুঝতে পারেন এতটুকু একটু ক্লিয়ার করেন যে কেন কম হচ্ছে। ওকে, এখন বলেন ট্রান্সপোর্টেশন এখানে লিখেছে হায়ার, কেন হায়ার হয়েছে? ম্যাম আলাদা আলাদা করে শিপিং করতে হইতাছে প্রত্যেকটার জন্য। আলাদা, প্রতিটা ম্যানুফ্যাকচার তো আলাদা, তো প্রতিটা ম্যানুফ্যাকচারের জন্য তো আপনার আলাদা আলাদা হায়ার কস্ট দিতে হচ্ছে না, এটা না। এটার মেইন কনসেপ্ট হচ্ছে ম্যানুফ্যাকচারের যেখানে হয়, মানে আপনার প্রোডাকশনটা যেখানে হয়, সেখান থেকে কিন্তু কাস্টমারের লোকেশনটা অনেক দূরত্ব, মানে দূরে দূরে না, অনেক বেশি থাকে না? রিটেলার যত কাছাকাছি থাকে, ম্যানুফ্যাকচারার কি অত কাছাকাছি থাকে? না ম্যাম, অনেক দূরে থাকে, এজন্য ট্রান্সপোর্টেশন কষ্ট কস্টও বেশি, হ্যাঁ। তার মানে আপনি দুইটাই বলতে পারেন, ট্রান্সপোর্টেশন মানে ডিস্টেন্স, এবং আপনি যেটা মাত্র বললেন যে আলাদা আলাদা হবে, মানে ডিসএগ্রিগেট ভাবে যখন আমরা শিপিং করব, তখন আমার অটোমেটিক ট্রান্সপোর্টেশন কস্টটা কি হবে, বেড়ে যাবে। এখন আসে ইনফরমেশন। ইনফরমেশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ভালো রকম ইনভেস্টমেন্ট করতে হবে, কেননা আপনাকে রিটেলার আছে, রিটেলারের মেইন কাজই কিন্তু এই দুইটাকে কি করা, ইনফরমেশন দিয়ে ইন্টিগ্রেট করা। তো যেহেতু কাস্টমারের সাথে ম্যানুফ্যাকচারের ডিরেক্ট ইনফরমেশনের কোনো সম্পর্ক নাই, সে কারো মাধ্যমে যাচ্ছে, মানে রিটেলার হয়ে যাচ্ছে, তার মানে রিটেলারকে, ম্যানুফ্যাকচারারকে এবং কাস্টমারকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে সবার ইনফরমেশন কি হয়, অ্যাপ্রোপ্রিয়েটলি ফ্লো হয়। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি ইনফরমেশন কস্টটা মোটামুটি একটু হবে, মানে ভালোই হবে, ভালো এবং সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট করতে হবে এখানে। তাহলে আমি কস্ট ফ্যাক্টর গুলো কি বুঝাতে পেরেছি চারটা, যে ইনভেন্টরি এবং ফ্যাসিলিটিস কস্ট অলওয়েজ একটু কম থাকবে বিকজ অফ নাম্বার অফ মিডিয়েটর আর ডিক্রিজিং। ট্রান্সপোর্টেশন কস্ট বেশি থাকবে কারণ ডিস্টেন্স এবং ডিসএগ্রিগেট শিপিংটা বেশি। ইনফরমেশন আপনাকে ভালো অ্যামাউন্ট অফ ইনভেস্ট করতে হবে কারণ এই ইনফরমেশন বা ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে আপনি আপনার ম্যানুফ্যাকচারার, রিটেলার, কাস্টমারকে কি করছেন, কানেক্ট করছেন। তাহলে এই জন্য আমি কস্ট ফ্যাক্টরটাকে এভাবে ডিফাইন করতে পারি। এখন যদি আমি আমার সার্ভিস ফ্যাক্টরটাকে ডিফাইন করি, তাহলে প্রথমে আসবে রেসপন্স টাইম। বলেন এখানে রেসপন্স টাইম কি ভালো হবে না খারাপ হবে, মানে কম হবে না বেশি? রেসপন্সিভনেস বেশি হবে ম্যাম। বেশি হবে, কেন হবে? ম্যানুফ্যাকচারার দূরে আছে, সো দিতে হ্যাঁ, টাইম লাগবে। মানে ধরেন আপনি যখন ম্যানুফ্যাকচারার, আচ্ছা আর আগে একটু বলেন এই টাইপের যে নেটওয়ার্ক ডিজাইনটা বললাম, এটা কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে সুইটেবল? এটা আমরা লাস্টে আরো পাবো কোন ধরনের প্রোডাক্ট খেতে পারে। আপনাদের কি আইডিয়া কোন টাইপের, বাংলাদেশে কোন টাইপের প্রোডাক্ট হতে পারে যার মাধ্যমে আমরা এটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হিসেবে ডেভেলপ করতে পারি, যেটা আপনি ডিরেক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকেই পারচেজ করেন? হ্যাঁ, আইডিয়া পাচ্ছেন না কেন? এগুলো তো পরীক্ষা আসবে, পরীক্ষা আসলে কিন্তু এভাবেই আসবে। আমি কিন্তু ডিরেক্ট বলবো না এটা লিখেন, এটা কাকে বলে লিখেন, এটা বলবো না। আমি প্রোডাক্টের এক্সাম্পল দিয়ে বলবো এই প্রোডাক্টটা কোন ধরনের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে সুইটেবল, এরকম করে কিন্তু কোশ্চেন করব। এখন কি নাম ধরে ডাকতে হবে? সাইমা আক্তার, 35, আইডি 35। ইয়েস ম্যাম। হ্যাঁ সাইমা বলেন কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এই যে ডিরেক্ট শিপিংটা ব্যবহার করতে পারি? সরি ম্যাম, বলতে পারছি না। আপনি কি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কি বুঝাতে পারছেন?
না ম্যাম, সরি বুঝি নাই। তাহলে কোশ্চেন করছেন না কেন ক্লাসে? তাহলে এতক্ষণ কি বুঝালাম বলেন? ম্যাম যে আমি একটু এতক্ষণ সিক তো। মানে সিক হলে ক্লাসে আপনি তো বাসায় বসে আছেন। সিক সিকের তো বিষয় আমি দেখছি না এখানে কিছু। ম্যাম আমি হসপিটালে। এগুলো তো বলতে হবে বাবা। তাহলে আপনি ক্লাসে জয়েন করেছেন কেন? সরি ম্যাম। আর কেউ আছেন? এই আপনারা কি পড়া বুঝতে পারছেন না? আমি কিন্তু এরকম হলে পড়াবো না। আমি ডিরেক্ট বলবো পরীক্ষায় চলে আসবে। আমি কিছু পড়াবো না। যদি কোশ্চেন না করেন অথবা আপনারা নিজেরা রেসপন্স না করেন। আর নেক্সট টাইম থেকে তাহলে অনলাইন ক্লাস বাদ। ম্যাম এক্সাম্পলটাই হচ্ছে এক্সাম্পলটা পাচ্ছি না। যেখান থেকে আপনি কোনো যেমন ধরেন আমি কি বললাম? আপনার যখন আগের বার বলেছি যে আপনি ডিরেক্ট কাস্টমার। তাহলে আমরা যখন কাস্টমাইজড প্রোডাক্ট গুলো হয়, কাস্টমাইজড প্রোডাক্ট গুলো কি ম্যানুফ্যাকচারের কাছ থেকে আসলে বেশি ভালো না? কারণ ম্যানুফ্যাকচারাই তো এটা কি করবে? আপনারা যখন কাঠের ফার্নিচারের একটা এক্সাম্পল আপনাদের প্রথম ক্লাসেই বলছিলাম। তো কাঠের ফার্নিচার যখন কাস্টমাইজড হয় তাহলে এগুলো আমরা ডিরেক্ট ম্যানুফ্যাকচার থেকে পাই না? অথবা তখন ধরেন গ্রামে আমরা ফল ভেজিটেবলস এর এগুলো কালেক্ট করি, এগুলো কিন্তু আমরা ডিরেক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে কালেক্ট করি। তাহলে যেগুলো হচ্ছে নরমালি বলা যায় কাস্টমাইজেশন প্রোডাক্ট, এগুলো অবশ্য লাস্টে আসে, কিন্তু এগুলো না বুঝলে তো বুঝতে পারবেন না আপনারা। আচ্ছা ওইটা একটু দেখায় আসি। এই যে যেমন যে প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার দেখেন, যখন আমরা বলছি এই যে এটা লো ডিমান্ড প্রোডাক্ট, সেকেন্ড ওয়ান যেটা আমরা বলবো হাই প্রোডাক্ট ভ্যারাইটি। খেয়াল করেছেন প্রোডাক্টের ক্যাটাগরিজ কিরকম? প্রথমটা পড়েছে লো ডিমান্ড প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টটার আপনারা সচরাচর কিনেন না, লাইক লাক্সারি টাইপের প্রোডাক্ট যেটার দাম অনেক বেশি, এই টাইপের প্রোডাক্ট গুলো, এবং যার ভ্যারাইটি খুবই দরকার। ভ্যারাইটি বলতে তো আপনার ডিজাইন কাস্টমাইজেশন। সেম ভাবে যদি আমি এই দুই টাইপের প্রোডাকশন যদি বলি, আরো বলা যায় হাই প্রোডাক্ট ভ্যালু, যার ভ্যালু যেহেতু লাক্সারি প্রোডাক্ট বললাম, তাহলে লাক্সারি প্রোডাক্টের কি ভ্যালুও বেশি থাকে না? তাহলে এই টাইপের প্রোডাক্ট গুলো হচ্ছে নরমালি ম্যানুফ্যাকচার স্টোরেজ উইথ ডিরেক্ট শিপিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাহলে এই টাইপের প্রোডাক্ট কি কি হতে পারে? হাই প্রোডাক্ট ভ্যালু। ইলেকট্রনিক্স যেগুলো আছে সেগুলো হতে পারে না? আপনি ওয়ালটনকে একদম ডিরেক্ট কি করলেন, অর্ডার করলেন, এবং সেখান থেকে যখন আপনারা বাসায় পাশে যখন কি থাকে রিটেলার থাকে, আপনি তাকে শুধু কি করলেন, ইনফরমেশন প্রোভাইড করলেন, বাট আপনার কাছে যখন প্যাকেজ হয়ে আসলো সেটা কোথা থেকে আসলো? একদম ওয়্যার হাউস থেকে চলে আসলো। তাহলে এই টাইপের যেগুলো লাক্সারি প্রোডাক্ট, যেখানে আপনি ভ্যারাইটি পাবেন, কাস্টমাইজেশন পাবেন, যেখানে আপনার এই ডিমান্ড গুলো প্রতিনিয়ত হবে না, অথবা আপনি চাইলেও কিছুদিন, যেমন আমাদের ডেইলি কমোডিটিস যে প্রোডাক্ট গুলো, লাইক আপনারা খাবার দাবারের যে প্রোডাক্ট গুলো আমি বলতে পারি, এগুলো কিন্তু আপনি ওয়েট করতে পারবেন না। আপনার এখন নিড হয়েছে, আপনার সাথে সাথে কিন্তু এটা পারচেজ করতে হবে। বাট যে প্রোডাক্ট গুলো আপনি চাইলে একটু পরে পারচেজ করবেন, যে না আমি আজকে অর্ডার দিলাম, আমি এটা 7 দিন পর পাবো অথবা 10 দিন পর পাবো, তাতে আমার কোনো ডেইলি লাইফে হ্যাম্পার হবে না। তাহলে এই টাইপের প্রোডাক্ট গুলোর ক্ষেত্রেও আমি ম্যানুফ্যাকচার স্টোরেজ উইথ ডিরেক্ট শিপিংটা ব্যবহার করতে পারি। এখন কি একটু বুঝাতে পেরেছি? জি ম্যাম। ম্যাম তাহলে হাতিলকে কি বলতে পারি যে ম্যাম এটার মধ্যে এটা পড়ে? বলা যায় যদি আপনি ডিরেক্ট শোরুম থেকে না নিয়ে এসে ওদের ওয়্যার হাউস থেকে নিয়ে আসবেন, শোরুমে গিয়ে আপনার কাজটা হচ্ছে শুধুমাত্র ইনফরমেশন কালেক্ট করা অথবা ইনফরমেশন প্রোভাইড করা, তখন আমরা বলতে পারি। মানে এখানে বিষয়টা কি হয়, একটা কোম্পানি বিভিন্ন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। এখন আপনি যেটা ব্যবহার করছেন সেটা আপনার জন্য কোন ধরনের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সেটা ইম্পর্টেন্ট। যেমন ধরেন আপনারা যখন ওই যে বেকারির দোকান থেকে আসে না, বেকারি থেকে যখন আমরা প্রতিদিন সকালে দেখবেন নিয়ে আসে, তাহলে এটা দুই ভাবে নিয়ে আসে। একটা হচ্ছে ওই বেকারির নিজস্ব ডিস্ট্রিবিউশন থাকে বা নিজস্ব ট্রান্সপোর্টেশন থাকে, অথবা কি করে থার্ড পার্টি কারোর মাধ্যমে পাঠায়। তাহলে সে কিন্তু দুইটাই ফলো করতে পারে। তো যখন সে থার্ড পার্টির মাধ্যমে করছে, তার মানে তখন আমরা বলছিলাম ক্যারিয়ার ডেলিভারি, মনে আছে তো? আর যখন আমি বলছি সে তার নিজের একটা ট্রান্সপোর্টেশন ব্যবহার করছে, তখন সেটাকে আমি বলতে পারি তাদের যেটাকে বলে লাস্ট মাইল ডেলিভারি। তাহলে একটা ডিস্ট্রিবিউটর বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। আপনি যেভাবে আপনার প্রোডাক্টটা পারচেজ করবেন সেটা এখানে ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে করছেন। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এখন আসেন তাহলে আমি একটু সার্ভিস ফ্যাক্টরটা পড়ি। সার্ভিস ফ্যাক্টরে তাহলে রেসপন্স টাইম আপনারা বলেছেন একটু বেশি থাকে, কারণ যেহেতু এর আমার থেকে কিন্তু ডিস্টেন্সও বেশি। আবার আপনার কি ধরেন আপনি একটার কাছ থেকে আপনার একটা প্রোডাক্টের কম্বাইন একটা প্রোডাক্ট দরকার, বাট আপনি তার পার্টস
ম্যানুফ্যাকচারার 1 থেকে পাইছেন, ম্যানুফ্যাকচার 2 থেকে আর পান নাই, তার মানে কিন্তু আপনার ওই প্রোডাক্টটা কিন্তু কাজ করবে না, কারণ আপনি যখন কম্বাইন্ড ভাবে কোনো একটা প্রোডাক্টের কাজ করবেন সবগুলো আপনার হাতের কাছে থাকতে হবে। ওকে, প্রোডাক্ট ভ্যারাইটি হচ্ছে সবচেয়ে বেশি মনে রাখবেন ডিরেক্ট শিপিং এ বেশি, কারণ আপনি যেহেতু ম্যানুফ্যাকচারার কাছে ডিরেক্ট কি বলে অর্ডার করছেন, তার মানে আপনি চাইলেই সেখানে কি করতে পারবেন, বিভিন্ন ধরনের করতে পারবেন, অথবা আপনার কাছে সেখানে যে প্রোডাক্ট ভ্যারাইটি এবং অ্যাভেলেবিলিটি কাছাকাছি, যে আপনার অ্যাভেলেবিলিটিও কিন্তু আপনি চাইলে কি করতে পারছেন, অ্যাচিভ করতে পারছেন, মানে আপনি চাচ্ছেন যখনই চাচ্ছেন তখনই সেখানে অর্ডার কি করা যাচ্ছে, প্লেস করা যাচ্ছে। কাস্টমার এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ হচ্ছে আপনি সেখান থেকে কি পাচ্ছেন, হোম ডেলিভারি পাচ্ছেন। বাট ওই যে যখন আপনি পার্শিয়াল শিপমেন্ট হয়, আপনি ম্যানুফ্যাকচার 1 থেকে পেয়েছেন, ম্যানুফ্যাকচার 4 থেকে পান নাই, তখন কিন্তু একটু খারাপ হয়ে যায়, কারণ তখন আপনার নিজেকে একটু এগ্রিগেট করার জন্য টাইম নিতে হয়। তাহলে কাস্টমার এক্সপিরিয়েন্সটা আপনি মিক্সড বলতে পারেন। কখন মিক্সড হবে, যখন আমার পার্শিয়াল শিপমেন্টের বিষয়টা থাকবে, যে আমি একটা শিপমেন্ট পেয়েছি আর একটা শিপমেন্ট পেতে আমার লেট হচ্ছে, তখন। টাইম টু মার্কেট কি, টাইম টু মার্কেট কিন্তু আগেই বলছি যে মার্কেটে একটা অর্ডার দেওয়ার পর ওই প্রোডাক্টটা মার্কেটে আসা পর্যন্ত, যেটা আপনারা এতদিন যাবত বলছেন লিড টাইম, কাছাকাছি, তাহলে এই লিড টাইমটা ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে সবচেয়ে কম, কারণ আমার মাঝখানে কিন্তু কোনো ডিস্ট্রিবিউটর নেই। প্রডিউস হওয়ার সাথে সাথে কিন্তু সেটা কি চলে আসবে, আপনার কাছে চলে আসবে, তাহলে এটার অবশ্যই টাইম টু মার্কেট কি হবে, বেশি হবে। মানে টাইম টু মার্কেটটা ফাস্ট, মানে আপনার টাইমটা কমে যাবে, তার মানে ফাস্ট আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন। অর্ডার ভিজিবিলিটি কি, মানে আপনি পারচেজ করেছেন সেটা দেখার যে ট্র্যাক করতে পারি আমরা, সেটার ক্যাপাবিলিটি, সেটা হচ্ছে খুবই ডিফিকাল্ট, কারণ ম্যানুফ্যাকচারের কাছে আমরা রিটেলারের কাছে যেভাবে অ্যাভেলেবেল থাকে, ম্যানুফ্যাকচারে সে আমার থেকে অনেক দূরে আছে, তো সেটা আদৌ কিভাবে আসবে সেটা একটু দেখা কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট। তারপর রিটেনেবিলিটি, আপনি যখন কোনো কিছু ম্যানুফ্যাকচার থেকে পারচেজ করছেন, তার মানে তার ডিস্টেন্স বেশি, আপনি আবার ওটা রিটেন করতে হলে সেম ট্রান্সপোর্টেশন কস্ট দেখে দিয়ে কিন্তু আপনাকে রিটেন করতে হচ্ছে। আর যখন আপনি রিটেলার কাছে রিটার্ন করতেন, তখন কিন্তু একদম বাসার পাশে যেতেন, ওখান থেকে সব থেকে নিয়ে রিটার্ন করে ফেলতেন। তার মানে রিটেলার থেকে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে রিটার্ন করা কিন্তু খুবই টাফ। তাহলে এটাই হচ্ছে আপনার ম্যানুফ্যাকচার স্টোরেজ উইথ ডিরেক্ট শিপিং এর সার্ভিস ফ্যাক্টর। কোনটা কোন প্রোডাক্টের জন্য ভালো এটা ইম্পর্টেন্ট। আপনারা কখনোই কোনো ইন্ডিভিজুয়াল একটা বলতে পারবেন না যে এই প্রোডাক্টের জন্য বা সরি মানে এই ধরনের কোম্পানির জন্য এই ধরনের ডিস্ট্রিবিউশন, এটা ডিপেন্ডস অন ইওর প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এটা কি বোঝা গেছে ডিরেক্ট শিপিং নেটওয়ার্কটা? জি ম্যাম। ম্যাম রেসপন্স টাইম ভার্সেস ম্যাম টাইম টু মার্কেট, এটা একটু একবার যদি বুঝিয়ে দিতেন। রেসপন্স টাইম মনে হচ্ছে ধরেন আপনি যখন প্রোডাক্টটা অর্ডার দিয়েছেন কত কুইকলি আসতেছে, সেম ভাবে টাইম টু মার্কেটের বিষয়টা হচ্ছে লিড টাইমটা, বুঝেন না? লিড টাইমটা বলেন, লিড টাইমের কনসেপ্টটা কি? এটা মনে হয় আগেই তো ছিল লিড টাইম টু মার্কেট। এই যে এখানে আপনাদের বই আছে, যখন ওই ফ্যাক্টরস এফেক্টিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন পড়েছেন, ওইখানে টাইম টু মার্কেটের সংজ্ঞাটা কি লেখা একটু পড়েন। বড়ি আপনার বইয়ের যে শুরুর দিকে যে লাইক 1 or 2 পেজের মধ্যে যেটা আছে ফ্যাক্টরস এফেক্টিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এখানে কিন্তু সুন্দর করে টাইম টু মার্কেট দেওয়া আছে, যে একটা মার্কেটে একটা প্রোডাক্ট প্রডিউস করার পর মার্কেটে আসা পর্যন্ত, মানে এটা কিন্তু কাস্টমারের কাছে বলিনি, মার্কেটে আসা পর্যন্ত যে টাইমটা লাগে। তো যদি আমার ওই মাঝখানে পার্টিস গুলো আমি বেশি বেশি কি বলে বেশি বেশি থাকে, আপনার ডিস্ট্রিবিউটর থাকে, রিটেলার থাকে, দেন কাস্টমারের মানে জন্য অ্যাভেলেবেল হচ্ছে, তার মানে কি আপনার টাইমটা বেশি লাগতেছে। আর যখন আপনি ডিরেক্ট কাস্টমারের কাছে ডিরেক্ট পাঠিয়ে দিচ্ছেন, তার মানে কি আপনার টাইমটা কম লাগতেছে। এটাই হচ্ছে টাইম টু মার্কেট, একদম ক্লোজ টু ধরেন ওই রেসপন্স টাইমের মতোই বলা যায়, বাট কিছু তো পার্থক্য থাকে না, বেসিক ওইটা। হয়তো আপনি রেসপন্স টাইমটা ব্যবহার করেন কাস্টমারের ক্ষেত্রে, আর টাইম টু মার্কেটটা ব্যবহার করেন টাইম মানে মার্কেটের ক্ষেত্রে, যে মার্কেটে কখন অ্যাভেলেবেল, আর কাস্টমারের কাছে কখন পৌঁছানোর জন্য আপনি রেসপন্স টাইম ব্যবহার করেন, আর মার্কেটে অ্যাভেলেবেল আছে, কাস্টমার চাইলেই অর্ডার করতে পারে, সেটাকে আমরা বলি টাইম টু মার্কেট। ম্যাট্রিক্স আছে তো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনি কাস্টমারের ম্যাট্রিক্স থাকতে পারে, মার্কেটের ম্যাট্রিক্স থাকতে পারে, ইভেন ম্যানুফ্যাকচারের ইন্ডিভিজুয়ালও কি থাকে, ম্যাট্রিক্স থাকে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, মৌরি বুঝতে পেরেছেন? জি ম্যাম বুঝতে পেরেছি। পরের টপিকে চলে যাব। জি ম্যাম। ওকে, সো নেক্সট ওয়ান হচ্ছে ডিরেক্ট শিপিং এর সাথে বললাম ইন ট্রানজিট মার্জ নেটওয়ার্ক। আগেরটার একটা কিন্তু ডিমেরিটস বলছিলাম। ডিমেরিটসটা কি, যখন প্রতিটা ম্যানুফ্যাকচারার আমাকে ইন্ডিভিজুয়াল ভাবে সেন্ড করছে, তখন কিন্তু আমার মানে পার্শিয়াল শিপিং যেটাকে বলছি, সেটা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করতো। হয়তো ম্যানুফ্যাকচার 1 আমাকে দিয়েছে, ম্যানুফ্যাকচার 2 দিয়েছে আরো 10 দিন পর, তাহলে সেটাকে অ্যাসেম্বল করা বা সেটাকে একটুই করা কিন্তু আমার জন্য ডিফিকাল্ট,
এবং এজন্য কিন্তু আমার রেসপন্স টাইম খুবই বেশি। কিন্তু এই প্রবলেমটা দূর করার জন্য পরে আরেকটা অপশন আসলো, যেটাকে আমরা বলি ইন ট্রানজিট মার্জ। দ্যাট মিনস তার কাজ হচ্ছে ম্যানুফ্যাকচারার মাঝখানে একটা অ্যাসেম্বল প্ল্যান্ট বসাবে, সে সবগুলো ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট গুলো কালেক্ট করবে, সেখানে মার্জ করবে এবং সেই মার্জকৃত প্রোডাক্ট আপনার কাস্টমারকে ডেলিভার দিবে। তাহলে কাস্টমারের জন্য কি এটা একটু ইজি হয়ে গেল না? বাকি সবকিছু কিন্তু কার মতো? ডিরেক্ট শিপিং এর মতো। রিটেলারের কাজ এখানে শুধুমাত্র ইনফরমেশন কি করা, পাস করা, আর কোনো কাজ নাই। বাকি সবকিছু হচ্ছে কার মতো? ডিরেক্ট শিপিং এর মতো। পার্থক্য শুধু ডিরেক্ট শিপিং এ কি করবে, প্রতিটা প্রোডাক্ট পার্শিয়াল আকারে শিপমেন্ট হবে, আর ইন ট্রানজিটে হচ্ছে আপনার পার্শিয়াল না হয়ে সব ফ্যাক্টরি থেকে সে কালেক্ট করবে, সেটাকে অ্যাসেম্বল করবে, অ্যাসেম্বল আকারে সেটা কাস্টমারের কাছে ডেলিভার করবে। পার্থক্য এই এক জায়গাতে, বাকি সব আগের মতো। তাহলে আমরা যদি এখানে পারফরমেন্স মেজারমেন্ট করি, ইনভেন্টরি সিমিলার টু ড্রপ শিপিং, ট্রান্সপোর্টেশন একটু কম। কারণ ট্রান্সপোর্টেশন একটু কম কেন বলেন তো? ম্যাম প্রত্যেকটা লং ডিস্টেন্স কি করতে হইতাছে না, অ্যাসেম্বলড হয়ে একসাথে আসতেছে। হ্যাঁ রাইট, যে আপনি যখন আলাদা আলাদাভাবে নিয়ে আসতেছেন তখন আপনার ট্রান্সপোর্টেশন কস্ট একটু বেড়ে যায় না? আর আপনি যখন কম্বাইন একটা প্রোডাক্ট পাচ্ছেন তখন অটোমেটিক কিন্তু তার ট্রান্সপোর্টেশন কস্টটা কি হয়? কমে যায়। এবং ফ্যাসিলিটিস কস্ট কিন্তু একটু বেশি, হ্যান্ডেলিং কস্ট, কারণ আপনার কিন্তু এইখানে আবার একটু কি মেনটেন করতে হচ্ছে, একটা ওয়্যার হাউস মেনটেন করতে হচ্ছে। তার মানে কি আগেরটার তুলনায়, মানে এখন কিন্তু আমি কম্পারিজন করতেছি ডিরেক্ট শিপিং এর সাথে, ডিরেক্ট শিপিং এর তুলনায় এর ফ্যাসিলিটিস কস্টটা কিন্তু একটু বেশি, মানে হ্যান্ডেলিং কস্ট যদি আমি বলি সেটা একটু বেশি। তারপর ইনফরমেশন কিন্তু আগে যেটা আপনি একটু বলছিলাম সিগনিফিকেন্ট দরকার আছে, তখন পার্টি ছিল তিনটা, ফ্যাক্টরি, রিটেইলার, কাস্টমার। এখন কিন্তু পার্টি কয়টা হয়েছে? চারটা না? আমার যে ইন ট্রানজিট মার্ট যে ক্যারিয়ারটা আছে তাকেও তো আমার কম্বাইন করতে হচ্ছে। তার মানে আগের তুলনায় এখন আরেকটু বেশি আপনার ইনফরমেশন টেকনোলজিতে আমার কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। এখন আমার যতদূর মনে হয় ইনভেন্টরির ক্ষেত্রেও কিন্তু আপনার কিছু আগের তুলনায় বেশি লাগবে না? এখানে কিন্তু ওরা লিখেছে কি সিমিলার টু ড্রপ শিপিং বা ডিরেক্ট শিপিং। বাট আমার যেটা অ্যাজাম্পশন, আমার যেটা মনে হচ্ছে, যেহেতু আমার ফ্যাসিলিটিস একটু হায়ার রাদার দ্যান ডিরেক্ট শিপিং, তার মানে ইনভেন্টরিতেও তো একটু ইনভেস্ট করতে হচ্ছে। কারণ আপনি যখন প্রতিটা ফ্যাক্টরি থেকে আসবেন, প্রতিটা ফ্যাক্টরি থেকে আসলে কি এখানে একটু ইনভেন্টরি কস্ট আছে না? আগে তো আপনি ডিরেক্ট এখান থেকে এখানে নিয়ে আসতে পারতেন, ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে ডিরেক্ট নিয়ে আসবেন। বাট এখন আপনার এখানে কিছু ইনভেন্টরি রাখতে হচ্ছে। দ্যাটস ওয়াই মেবি এভাবে করে বলেছে যে ইনভেন্টরি তো নরমালি আমরা রাখি না, প্যাকেজজাত করে পাঠাই দিই, এর জন্য লিখে সিমিলার। বাট আমার কাছে মনে হয় এটা চাইলে ডিরেক্ট শিপিং এর থেকে একটু বেশিই কস্ট হবে। তাহলে কস্ট ফ্যাক্টরটা কি একটু বোঝা গেছে? জি ম্যাম। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন, কি নাম আপনার? ম্যাম ম্যাম আমি তাহাসিন। হ্যাঁ তাহসিন, বলেন। ম্যাম আগে যখন হচ্ছে ধরেন মানে তিনটা সেকশন আমার অ্যাসেম্বল করা হইতো তখন একটা হ্যাঁ। কস্ট থাকতো, এখন তিনটাকে আমি মার্জ করে ফেলতেছি, তো এর ফলে কস্টটা তো টোটাল হওয়ার কথা। আগেরটাতে একসাথে করেছে কে? আগে ম্যাম হচ্ছে মানে ট্রানজিটের যে কনসেপ্টটা এখন তো মার্জ করে ফেলা হচ্ছে একসাথেই। না, আগেটাতে মাঝখানে কেউ অ্যাসেম্বল করতোই না, কাস্টমার করতো। এই যে দেখেন ছবিতে, ওকে ম্যানুফ্যাকচার ওয়ার্ক থেকে ডিরেক্ট কাস্টমারের কাছে আসবে, মাঝখানে কিছু নাই আছে? অ্যাসেম্বল করার তো ওয়েই নাই, আপনার ডিরেক্ট শিপিং এ কিন্তু অ্যাসেম্বলের ওয়েটাই নাই। আপনি ডিরেক্ট কাস্টমার ধরেন, কিন্তু আপনি ম্যাম এখানে যে customer কস্ট বাড়তেছে মার্জ করার ফলে এই জিনিসটা আমি ক্লিয়ার না। এই যে এখানে যে কস্ট বাড়তেছে, সব কস্ট জি জি কিন্তু ম্যাম, বাড়ে নাই। আমি কিন্তু কি কস্ট বললাম আপনাকে? ফ্যাসিলিটিস কস্টটা ফ্যাসিলিটিস বাড়ে। এন্ড হ্যান্ডলিং। কেন আপনি ক্লিয়ার না? ফর এক্সাম্পল যখন আপনি আগেরটার কথা চিন্তা করেন, এইখানে যদি একটা, যেমন এইখানে কি মাঝখানে রিটেলার বাদে কোনো মিডিয়েটর আছে? না কোনো মিডিয়েটর নাই। আপনাদের আগে একটা আমি কিন্তু গ্রাফ পড়িয়েছিলাম, দেখেন এই গ্রাফটার কথা মনে আছে কিনা। নাম্বার অফ ফ্যাসিলিটিস বাড়লে কিন্তু অটোমেটিক ফ্যাসিলিটিস কস্ট বেড়ে যায়। কেন বেড়ে যায়? রাইট। কেন এটা একটু বলেন, এই গ্রাফটা কারণ একটু ম্যাম তখন explain- আমার মানে আচ্ছা নাম্বার অফ ফ্যাসিলিটিস মানে হচ্ছে আমি একসাথে তখন অনেকগুলা কি বলে সুযোগ সুবিধা আমার বাড়তেছে, এর ফলে কষ্টও হ্যাঁ, বাড়তেছে। তো এইখানে ফ্যাসিলিটিস কি সুযোগ সুবিধা? না না ম্যাম ম্যাম, এখানে তো মানে প্রসেসটাকে একসাথে করে ফেলা হচ্ছে।
না না বাবা, এখানে ফেসিলিটিস মানে আপনার লোকেশন, আপনার হচ্ছে ক্যাপাসিটি। ধরেন আপনার আগে ছিল একটা দোকান, আপনি এখন 5টা দোকান দিয়েছেন, সেটা মানে ফেসিলিটিস। সুযোগ সুবিধা ঠিক আছে, ওই কনসেপ্টই। তার মানে আপনি যখন 5টা দোকান দিচ্ছেন, তার মানে কি আপনার অটোমেটিক ফেসিলিটিস বেড়ে যাচ্ছে? এইখানে ফেসিলিটিস হ্যাঁ মানে ম্যাম। সুবিধা না। এইখানে নাম, যেহেতু নাম্বার বলছে, নাম্বার অফ ফেসিলিটিস মানে হচ্ছে আপনার শপ অথবা আপনার ডিস্ট্রিবিউশনের পরিমাণ। হুম। সেই তাহলে আপনার নাম্বার অফ শপের পরিমাণ, আমি এখানে ফ্যাসিলিটিস না বলে আপনাকে সহজ ভাষায় বলি, এখানে হচ্ছে দোকান। তাহলে নাম্বার অফ শপের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে এই যে সবগুলোকে আমি মেনটেন করব, তার কস্টিংও কি বেড়ে যাবে না? আপনি যেমন আগে হ্যাঁ, করতেন বেড়ে যাবে। 5টা দোকানের কস্ট, এখন যদি আপনার 7টা হয়, তাহলে একটা কস্ট কি বেড়ে যাচ্ছে না? তাহলে আপনি হ্যাঁ যখন ম্যাম, বেড়ে ডিরেক্ট শিপিং এর ক্ষেত্রে আপনার কোনো ইনট্রানজিট নাই, এখানে কোনো ইনট্রানজিট আছে? এখানে কোনো ইনট্রানজিটের কিন্তু কোনো প্ল্যান্ট নাই, অ্যাসেম্বল প্ল্যান্ট নাই। তার মানে এই কষ্টটা আপনার এখন হচ্ছে না। আর যখন আপনি, সরি মানে ডিরেক্ট শিপিং এ কিন্তু হচ্ছে না, যখন আমি ইনট্রানজিটে নতুন করে একটা প্ল্যান্ট বসাবো, তার মানে এখানে আপনার এমপ্লয়ি লাগবে না, এখানে হ্যাঁ আপনার ম্যাম, বুঝতে স্পেস পারছি লাগবে এখন। না, এটাকে মেনটেন করতে হলে কিন্তু আদার্স বিভিন্ন ধরনের কস্ট, মানে সেটা আমরা কিন্তু অত ডিফাইন করি, দ্যাটস ওয়াই আমরা বলছি হ্যান্ডেলিং কস্ট বেশি। তো হ্যান্ডেল করতে মানে এটাকে হ্যান্ডেল করতে যাবতীয় যা কস্টই আসুক না কেন, এটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। বুঝতে পারছি ম্যাম। তার মানে হচ্ছে একটা তাই ইন্টারমিডিয়ারি। তো, তাহসিন বুঝতে পেরেছেন? জি ম্যাম, তার মানে হচ্ছে একটা ইন্টারমিডিয়ারি বেড়ে যাওয়ার ফলে আমার এক্সট্রা একটা কস্ট অ্যাড হচ্ছে এখানে। এক্সট্রা একটা কস্ট বেড়ে যাচ্ছে, রাইট? বুঝতে ম্যাম পারছি ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম হ্যাঁ একটা বল। ছিল যে এখানে যেমন যেটা ইনট্রানজিট মার্জের কথা আছে, এখানে বলা হয়েছে যে অ্যাপেল ইউজুয়ালি এটাকে ব্যবহার করে থাকে। তো আমি কি এটাকে এভাবে বলতে পারি যে ডিরেক্ট শিপিং এ হচ্ছে কি ইন্টায়ার প্রোডাক্টটাকে একটা ম্যানুফ্যাকচারার হচ্ছে গিয়ে প্রডিউস করে থাকে, এন্ড ও ওইটাকে ম্যানুফ্যাকচার তারপর তো হবে না, একটা কেন? না মানে ইন্টায়ার প্রোডাক্ট ও করতেছে। আর এখানে যেমন বলছে যে ইন ট্রানজিট, এখানে হচ্ছে গিয়ে পার্টস গুলাকে করে দেন সবগুলা ফ্যাসিলিটি থেকে নিয়ে দেন মার্জ করতেছে। আপনি অ্যাপেল করে কোনো, আপনি ডেল, ধরেন বিভিন্ন ধরনের কোম্পানি করতে পারে। আমরা যখন একটা প্রোডাক্টকে, আপনারা প্লাগ এন্ড বুঝেন তো, প্লাগ এন্ড প্লে, প্লাগ এন্ড প্লে কনসেপ্ট হচ্ছে আপনার মাল্টিপল কি বলে এখানে, ডিভাইস কালেক্ট করতে হবে, সেটাকে প্লাগ করতে হবে এবং প্লে করতে হবে। তার মানে এই টাইপের প্লাগ এন্ড প্লে যে ডিভাইস গুলো, যেখানে আপনার অনেকগুলো প্রোডাক্ট লাগবে, তখন কিন্তু সবার শুরুতে ব্যবহার করতে ডিরেক্ট শিপিং। আমরা যখন, ধরেন আপনারা যখন কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইস কিনেন, কি মনে হয় ফোন কোনটা ভালো? মনে করেন আইফোন ভালো। এখন আইফোন ভালো, আপনি আইফোনের শুধু ফোন কিনলেন না, আইফোনের চার্জারটা ভালো না, তাহলে আমি আইফোনের চার্জার আবার কি দিব? স্যামসাং দিয়ে কিনবো। ফর এক্সাম্পল, দেওয়া যায় না, বাট ধরলাম যে আপনি আইফোন ফোনটা কিনলেন আইফোন থেকে, চার্জারটা কিনলেন কার থেকে? স্যামসাং থেকে। তাহলে আপনার ম্যানুফ্যাকচারে কি দুইটা হয়ে গেল না? এখন এখন আপনি যখন অর্ডার করছেন, আইফোন আপনাকে অলরেডি আইফোন পাঠিয়ে দিয়েছে অ্যাপল থেকে, আপনি অলরেডি আইফোন পেয়েছেন, কিন্তু স্যামসাং আপনাকে এখনো চার্জার দেয় নাই, ও বলছে আমার আরো 10 দিন লাগবে। তাহলে আপনি ওই ফোনটা কি এখন ইউজ করতে পারছেন? না পারছেন না কিন্তু। তার মানে 10 দিন পর আপনাকে সে স্যামসাং হচ্ছে আপনাকে চার্জারটা দিল, দেন আপনি সেটাকে প্লাগ করলেন এবং দুইটা ইউজ করতে পারলেন। তাহলে আপনার এখানে রেসপন্স টাইম বেশি। এখন যখন ওই দুইটা ম্যানুফ্যাকচারার বললো, এভাবে তো আমাদের কাস্টমারের এক্সপিরিয়েন্স খারাপ হয়ে যাচ্ছে, কাস্টমারকে একটু লং টাইম ধরে ওয়েট করতে হচ্ছে। তো তারা দুইটা ম্যানুফ্যাকচারার বললো, ঠিক আছে একটা প্ল্যান করা যায়, আমরা মাঝখানে একটা মিডিয়েটর বসাবো, যে মিডিয়েটর আমাদের দুইটা প্রোডাক্টকে কি করবে, কালেক্ট করবে, সেটাকে অ্যাসেম্বল করবে এবং কাস্টমারের কাছে একটা সিঙ্গেল প্রোডাক্ট ডেলিভার করবে। তো মাঝখানে ধরেন কাকে বসালো, কি বলা যায়, কোন ধরনের প্রোডাক্ট? ওই যে মাল্টিপ্ল্যানের যে দোকানগুলো থাকে, ওইখানে স্টারটেক কে বসালো। ফর এক্সাম্পল, মাঝখানে ডিলার হিসেবে কাকে বসালো? স্টারটেক। তাহলে স্টারটেক কি করলো? প্রথমে কালেক্ট করলো আইফোন ফ্রম অ্যাপেল, দেন হয়তো 2 দিন পর সে কালেক্ট করলো কি স্যামসাং এর কি বলে ধরেন চার্জারটা, এবং সেটাকে সে কম্বাইন একটা প্রোডাক্ট করলো এবং কম্বাইন প্রোডাক্টটাই কাস্টমারের হাতে দিল। তাহলে কাস্টমারের কিন্তু ওয়েট করতে হলো না, অ্যাসেম্বল করতে হলো না, মানে কোনো প্রবলেমই কিন্তু তার হলো না। তাহলে এই যে একটু মাঝখানে যে মিডিয়েটর হিসেবে আমি স্টারটেককে বললাম, এই স্টারটেকের অপশনটাই হচ্ছে ইন ট্রানজিট মার্জ। তাহলে যখনই মাঝখানে স্টারটেক আসলো, তার মানে কি স্টারটেককে আলাদা একটা কস্ট করতে হচ্ছে না, এখানে তাকে হ্যান্ডেল করতে হচ্ছে, তাকে বিভিন্ন ধরনের মানে আরো 3টা পার্টিসের সাথে কমিউনিকেশন করতে হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের হ্যান্ডেলিং কস্ট এবং ইনফরমেশন কস্টটা একটু বেশি। এখন আপনি যদি কাস্টমারের কথা চিন্তা করেন অথবা ম্যানুফ্যাকচারের কথা চিন্তা করেন, আপনার তো ডিরেক্ট কাস্টমার থেকে ম্যানুফ্যাকচার আসতে হচ্ছে না। তার মানে এই যে ডিস্টেন্সটা কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই অটোমেটিক ট্রান্সপোর্টেশন কস্টটা কমে যাচ্ছে। বুঝাতে পেরেছি? পার্থক্য এখানে আর কিছু না, মানে এটা জাস্ট লাইক ডিরেক্ট শিপিং
কিন্তু ডিরেক্ট শিপিং এ আপনার প্রোডাক্টটা মার্জ হয় না, এখানে শুধু মার্জ হয়ে আপনার কাছে আসে। একটু বইয়ে এক্সাম্পল গুলো আছে, অনেকগুলো এক্সাম্পল আছে, আপনারা শুধু এই আমি যতটুকু পড়াই এতটুকু না, ভিতরে কিন্তু অনেক ডিটেলসে লেখা আছে, এগুলো একটু পড়েন তাহলে দেখবেন একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে আরো। ওকে, সো আমি একটু সার্ভিস ফ্যাক্টরে চলে যাচ্ছি। দেখেন আসসালামু আলাইকুম ম্যাম, service ম্যাম আমি অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে রাখছিলাম ম্যাম, আপনি মনে দেখেন ও নাই। আচ্ছা, দেখিনি আমি। হ্যাঁ সাইদুল বলেন। ম্যাম আমার এখানে একটা মানে ইনট্রানজিট কস্টের ডায়াগ্রামের মধ্যে আবার যান ম্যাম। আচ্ছা ঠিক আছে বলেন। এখানের মধ্যে মানে ফ্যাক্টরিজ তো প্রোডাকশন গুলো প্রডিউস করতেছে, তো এখানে ইনট্রানজিট যে মার্জ বাই ক্যারিয়ার, এখানে আমি তো বলতে পারি না এজেন্সি যে সামওয়ান হু ওয়ার্কস অন বিহাফ অফ মি। সো এখানে ইনট্রানজিটের মধ্যে যে আমি যে একটা মানে মার্জ করতেছি, এখানের মধ্যে তো এজেন্সি হিসেবে কাজ করতেছে, সো এটাকে আমি এজেন্সি কস্ট বলতে পারি না ম্যাম? আপনারা যে প্রিন্সিপাল এবং এজেন্ট কস্টের পার্থক্য বুঝেন? আমি আপনাদের একটা কনসেপ্ট বলি। ফর এক্সাম্পল এই যে প্রফিটের জি। কনসেপ্টটা যখন বলছি, আপনারা যখন অ্যাকাউন্টিং এ ব্যবহার করেন, অ্যাকাউন্টিং এ প্রফিটের নামটা কি হয়ে যায়? প্রফিটের নাম প্রফিট হয়, এবং আপনারা যেভাবে বের করেন কি রেভিনিউ মাইনাস কস্ট, Cost। আমরা পাচ্ছি প্রফিট। বাট ওই সেম জিনিসটাই কিন্তু আমি সাপ্লাই চেইনে কিন্তু আপনাদেরকে বলি যে ওই প্রফিটটাই কিন্তু এখানে সারপ্লাস, বাট এখানে নাম হচ্ছে কি ভ্যালু মাইনাস সাপ্লাই চেইন কস্ট। সাপ্লাই চেইন কস্ট। তার মানে কি সেম জিনিস। তাহলে প্রিন্সিপাল এবং এজেন্ট কস্টের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে প্রিন্সিপাল দায়িত্ব পালন করবে না। যেমন আপনারা এই একই নামে দেখবেন এজেন্ট ব্যাংকিং আছে, এজেন্ট ব্যাংকিং নাম শুনছেন তো, ডাচ বাংলাতে যেটা বেশি করা হয়, যে প্রিন্সিপালের হয়ে এজেন্টরা তার কাজ করে দিচ্ছে। তাহলে আপনি সেই ক্ষেত্রে বলতে পারেন প্রিন্সিপাল অফ এজেন্ট রিলেশনশিপ। তাহলে এজেন্ট ডেভেলপ করার জন্য, এজেন্ট পরিচালনা করার জন্য যে কাজটা, সেটাকে আমরা এজেন্ট কস্ট বলতে পারি। তাহলে আপনি সেই কনসেপ্টটা যদি এখানে বসান, আপনি এখানে এজেন্ট কস্টটাকে তখন কিন্তু ওই ব্যাংকিং এর এজেন্ট কস্ট বলবেন না, এখানে আপনি এজেন্ট কস্টের কনসেপ্টটা যদি এখানে বসান, তাহলে আমি এটা বলতে পারি এটাকে আমার এজেন্ট কস্ট কি হয়, বেড়ে যায়। তো এজেন্ট কস্ট বেড়ে যাওয়া মানে তো আপনার ওই যে হ্যান্ডেলিং কস্ট বেড়ে যাচ্ছে। আপনি আলাদা করে একটা এজেন্ট এখানে দিচ্ছেন, এজেন্ট মানে এমপ্লয়ি, কোন একটা পার্সনকে আপনি এখানে দিচ্ছেন। আপনি হয়তো প্রিন্সিপাল, আপনি হয়তো কি বলে ফ্যাক্টরিতে থাকেন, আপনার হয়ে সে কাজটা করে দিচ্ছে, হ্যাঁ এটা বলা যেতে পারে অবশ্যই। বাট তখন কিন্তু আপনি এই এজেন্ট মানে ওই এজেন্ট না, ওই এজেন্টের কনসেপ্টটা আপনি এখানে বসাতে পারেন। জি ক্লিয়ার? জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, ভালো কনসেপ্ট। শুনেন, এই যে কনসেপ্টই বলেন না কেন, ফাইন্যান্সের কনসেপ্ট সবগুলো কিন্তু সেম, এগুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। জাস্ট আপনি যখন ব্যবহার করবেন, তার ইউজের ক্ষেত্রে নামটা কি হয়ে যেতে পারে, একটু চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা আপনার নামের সাথে সাথে তার প্র্যাকটিসটাও কি হতে পারে, একটু চেঞ্জ হতে পারে, বাট কনসেপ্ট সেম। আপনারা এই যে ভ্যালু চেইন পড়ছেন, ভ্যালু চেইন কি এখন সাপ্লাই চেইনও করেছেন না? মেইন যে মূল উপাদান বা মূল যে কনসেপ্ট কি চেঞ্জ হয়েছে? মূল কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয় না, বাট যখন আপনি সাপ্লাই চেইনে পড়ছেন তখন একভাবে আমি বলছি, যখন আপনি অপারেশন ম্যানেজমেন্টে বলছেন তখন একভাবে বলছি, অথবা এটা কিন্তু আবার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কোর্সেও পাবেন, তখন দেখবেন আর এক রকম করে বলে। তো যখন যেভাবে বলেন। আচ্ছা, রেসপন্স টাইম ক্ষেত্রে সিমিলার টু ড্রপ শিপিং, বাট মাঝে মাঝে একটু হাই হইতে পারে, কারণ যেহেতু একটা মার্জের বিষয় আছে, দুইটা প্রোডাক্ট মার্জ করছি, তার মানে হয়তো ধরেন ওই যে 10 দিন পর আপনি ওয়েট করছেন, এটা একটু আরেকটু বেশি, যেহেতু মার্জ করতে আরো 2-3 দিন সময় লাগতে পারে। প্রোডাক্ট ভ্যারাইটি যদি বলি, সেম কার মতো, ড্রপ শিপিং এর মতো। আপনি যেহেতু ম্যানুফ্যাকচারের কাছে অর্ডার দিতে পারেন, তার মানে আপনি ওইখানে চাইলে সেম প্রোডাক্ট ভ্যারাইটি থাকবে, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি হবে। মেইন যে পার্থক্যটা আগেরটার সাথে হবে সেটা হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স। কারণ এখানে আপনাকে কোনো পার্শিয়াল শিপমেন্ট দেওয়া হবে না। তার মানে যখন আপনি প্রতিটা প্রোডাক্ট এগ্রিগেট ভাবে পাবেন, দ্যাট মিন্স আপনার কাস্টমার এক্সপিরিয়েন্স অটোমেটিক কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। মানে গুড, যেটাকে আমরা আগে একটু মিক্সড বলছিলাম না, সেই কনসেপ্টটাই এখন আমি টোটালি কনভার্ট হয়ে যাবে গুড, একদম পারফেক্ট গুড আর কি। ক্লিয়ার? তাহলে আগেরটার ক্ষেত্রে পার্থক্য শুধুমাত্র কাস্টমার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, আর বাকি সব মোটামুটি কাছাকাছি। আমি কি পরেরটাতে চলে যাব বলেন, নাকি ইনট্রানজিট মার্জ নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম, কোনো কোয়েশ্চেন। আবার একটু পড়েন, তারপর যদি প্রবলেম হয় আমরা নেক্সট ক্লাসে আবার ডিসকাস করব, ঠিক আছে? যেহেতু পরীক্ষা সামনে, পরীক্ষার পর পরে আমাকে আবার কোশ্চেন করে যে ম্যাডাম এটা বুঝি নাই। ওকে, থার্ড নাম্বারটা হচ্ছে ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ ক্যারিয়ার ডেলিভারি। তাহলে ডিস্ট্রিবিউটর স্টোরেজ দেখে আমরা বুঝতে পারছি স্টোরেজের টোটাল রেসপন্সিবিলিটি কার থাকবে, মাঝখানে কোনো একটা মিডিয়েটর থাকবে, তার থাকবে, এবং সে ডেলিভার করবে কি দিয়ে, ক্যারিয়ার ডেলিভারি। তাহলে আমি দুইটা পার্থক্য এখানে অলরেডি আপনাদের বলছি, একটা বলছি ক্যারিয়ার ডেলিভারি, একটা হচ্ছে লাস্ট মাইল ডেলিভারি। ক্যারিয়ার ডেলিভারি মানে এখানে আমাদের থার্ড পার্টি থাকবে,
থার্ড পার্টির মাধ্যমে। ফর এক্সাম্পল আপনি প্রোডাকশন শুরু করে আপনি পাঠাওয়ার মাধ্যমে কি করেছেন, প্রোডাক্টটা কাস্টমারকে পৌঁছে দিয়েছেন, তাহলে সেটা হচ্ছে ক্যারিয়ার ডেলিভারি। তো পাঠার ব্যবস্থা না করে আপনি নিজেই একটা খুলে ফেললেন যে না আমারই একটা কি থাকবে, ট্রাক থাকবে, সে ট্রাক সব কাস্টমারের কাছে কাছে কি করবে, একটা পৌঁছে দিবে। তাহলে এই টাইপের হলে আমাকে সেটাকে আমরা বলবো লাস্ট মাইল ডেলিভারি। তাহলে ক্যারিয়ার ডেলিভারিতে যদি আমি কস্টেরটা দেখি, ইনভেন্টরি কস্ট কি হবে, হায়ার হবে না? কার থেকে হায়ার হবে? আগেরটার তুলনায়, মানে ডিরেক্ট শিপিং এর তুলনায় এখানে কিন্তু ইনভেন্টরি হায়ার হবে। কেন হবে বলেন? ইনভেন্টরি কস্ট কেন হায়ার হবে? মুখস্থ করতে হবে না, একটু ফিগারটা দেখে বলেন কেন হায়ার হবে। এই এটা বলা সহজ তো, কেন হায়ার হবে? এখানে সিঙ্গেল টাইমে অনেকগুলো প্রোডাক্ট এখানে এসে স্টোর করা হচ্ছে, আর না ওইখানে না, তো আপনার তো মাঝখানেটা বেড়ে যাচ্ছে। জি আগেটাতে কি মাঝখানে প্রোডাক্ট আসতো শুধু ইন ট্রানজিটে, তাই না? দ্যাটস আমরা একটু বেশি বলছিলাম। বাট এখানে তো আপনি পুরো টোটাল প্রোডাকশনটা স্টোর করছেন কোথায়? ডিস্ট্রিবিউটরের কাছে ট্রানজিটের মধ্যে অথবা ডিস্ট্রিবিউটর। রিটেলার কাছে। তার মানে অবশ্যই ইনভেন্টরি কস্ট বেড়ে যাচ্ছে। ট্রান্সপোর্টেশন কস্ট আগেরটাতে প্রচুর বেশি ছিল, কারণ আমার ডিস্টেন্স বেশি। আর এখানে ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু কম, কারণ কারণ হচ্ছে আপনার কাস্টমার সাথে থেকে কিন্তু এর দূরত্ব কি কম না? কম। জি তাহলে আমাদের এজন্যই বলছে ট্রান্সপোর্টেশন কস্ট কম। ফ্যাসিলিটিস অথবা হ্যান্ডলিং কস্ট, ইনভেন্টরি কস্ট যদি বেশি হয় এটাও কি বেশি হবে না? কারণ আপনার আরেকটা মিডিয়েটরস কিন্তু এখানে বেড়ে গেছে। রিটেলার হচ্ছে কি একটা বেড়ে গেছে না? এখানে তো আপনার প্রোডাক্টটা কি করতে হচ্ছে, স্টোর করতে হচ্ছে। তাহলে সেম ভাবে যে এতক্ষণ আমরা যা বললাম সব কস্টই কিন্তু এখানে একটু বেশি। দেন হচ্ছে ইনফরমেশন, আগেরটার তুলনায় এখানে ইনফরমেশন খুব বেশি মানে ইনভেস্ট করার দরকার নাই, কারণ কাস্টমারের সাথে কিন্তু এখানে ম্যানুফ্যাকচারার কোনো কানেকশনই নেই। তাহলে আপনি রিটেলার শুধু ফ্যাক্টরির সাথে কানেক্ট করলেই হবে, কাস্টমার শুধু রিটেলার সাথে কানেকশন করলেই হবে। তার মানে আগে যেমন ডিরেক্ট শিপিং এ আপনার তিনটাকে কানেক্ট করতে হতো, এখন অত বেশি কানেক্ট করা না করার কারণে আপনার সিম্পল একটা অল্প স্বল্প একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করলেই হবে, খুব বেশি দরকার নাই রাদার দ্যান আপনার ড্রপ শিপিং এ। ঠিক আছে? দেন হচ্ছে আমি রেসপন্স টাইম মানে সার্ভিস ফ্যাক্টরটা যদি বলি, এটার সার্ভিস ফ্যাক্টর কিন্তু খুবই ফাস্ট রাদার দ্যান ম্যানুফ্যাকচারে। কারণ কি? কারণ আপনার বাসার পাশে আছে, আপনি বাসায় ওখান থেকে আপনাকে ডিরেক্ট মানে আপনাকে ডেলিভার করবে, অথবা আপনি অর্ডার করছেন আপনাকে দিয়ে যাবে। প্রোডাক্ট ভ্যারাইটি এবং অ্যাভেলেবিলিটি সবসময় কম থাকবে আগের গুলোর তুলনায়। দেখবেন বাকি সবগুলো যা পড়বেন সবগুলো কম, এই প্রোডাক্ট ভ্যারাইটি অ্যাভেলেবিলিটি সবচেয়ে বেশি থাকবে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে, মানে ডিরেক্ট শিপিং এর ক্ষেত্রে। কারণ আপনি তো এখন কাকে, আপনি যখন রিটেলার কাছ থেকে পাচ্ছেন, রিটেলার যেটা তার কাছে থাকবে আপনাকে কিন্তু সেখান থেকেই পারচেস করতে হবে। আপনি কিন্তু নতুন অর্ডার করার সম্ভব না, কারণ সে কিন্তু প্রোডাকশন করতে পারবে না। কাস্টমার এক্সপিরিয়েন্স খুবই ভালো থাকবে, কারণ আপনি চাইলেই বাসার পাশে গিয়ে সেখানে অর্ডার করতে পারছেন, এবং যেহেতু আপনার বাসার সামনে এসে দিয়ে যাচ্ছে, হোম ডেলিভারি করছে। টাইম টু মার্কেট, এখানে কিন্তু টাইম টু মার্কেট হায়ার। কেন হায়ার? রেসপন্স টাইম কিন্তু এখানে কম, বাট টাইম টু মার্কেট হায়ার। বাট কারণ হচ্ছে প্রথমে ম্যানুফ্যাকচার প্রডিউস করলো, সেখান থেকে রিটেলার কাছে আসলো, রিটেলার থেকে আবার আপনার কাছে আসবে, তার মানে কিন্তু ভালোই একটা টাইম লাগবে মাঝখান থেকে, মানে মার্কেটে চলে আসতে প্রোডাক্টটা। দ্যাটস ওয়াই এখানে হায়ার দিছে আপনার রেদার দ্যান ম্যানুফ্যাকচার স্টোরেজ উইথ ডিরেক্ট শিপিং। অর্ডার ভিজিবিলিটি খুবই বেশি, মানে খুবই ভালো আর কি। খুবই বেশি বলতে আপনি চাইলে এটা ট্র্যাক করতে পারবেন আপনার প্রোডাক্টটা কোথায় আছে। রিটার্ন করাও খুব সহজ, কারণ যেহেতু রিটেইলার অথবা ডিস্ট্রিবিউটর আপনার বাসার পাশাপাশি থাকবে। বুঝাতে পেরেছি? এইগুলো হচ্ছে নরমালি কম্পারিজন করবেন প্রিভিয়াস ডিরেক্ট শিপিং এর সাথে, তাহলে মানে মনে থাকবে যে কেন বেশি কেন কম। এখন যদি আমি বলি লাস্ট মাইল ডেলিভারি, তাহলে লাস্ট মাইল ডেলিভারি ক্ষেত্রে সেম, পার্থক্য কি বলেন তো? পার্থক্য হচ্ছে এখানে কোনো থার্ড পার্টি ট্রান্সপোর্টেশন মেথড থাকবে না, এখানে ডিরেক্ট কাস্টমাররাই যে ডিস্ট্রিবিউটর আছে, ডিস্ট্রিবিউটরের নিজস্ব গাড়িতেই তারা কি করবে, কাস্টমারের কাছে মানে ডোর টু ডোর যে অপশনটা সেটা সিলেক্ট করবে। তাহলে ইনভেন্টরি হচ্ছে প্যাকেজ ডেলিভারির চেয়েও কিন্তু হায়ার, কারণ এখানে কিন্তু আপনার ওই যে নিজস্ব যখন ট্রাকে যাচ্ছে, তার মানে কি ওইখানেও কিছু ইনভেন্টরি করতে হচ্ছে তার সাথে থাকে, তাহলে এখানে একটু ইনভেন্টরি বেশি। ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে খুবই বেশি, খুবই বেশি, কারণ আপনাকে ওর নিজস্ব গাড়ি ব্যবহার করতেছে। ফ্যাসিলিটিস হ্যান্ডলিং কস্ট হচ্ছে একটু হায়ার। ইনফরমেশনের ক্ষেত্রে সেম, ইনফরমেশনে খুব বেশি ইনভেস্ট করার দরকার হয় না আগেরটার মতো। সেম ভাবে যদি আমি সার্ভিস ফ্যাক্টর বলি, রেসপন্স টাইম খুবই কুইক, আপনি চাইলে আজকে অর্ডার দিলে কালকে আপনাকে বাসায় দিয়ে দিবে, মানে নেক্সট ডে ডেলিভারি যদি হয়। প্রোডাক্ট ভ্যারাইটি অ্যাভেলেবিলিটি কম, একদম খুবই মানে আপনার ম্যানুফ্যাকচারের তুলনায় এটা কম থাকবে। কাস্টমার এক্সপিরিয়েন্স হচ্ছে খুবই বেশি, মানে খুব ভালো। টাইম টু মার্কেট একটু মানে এটা তো বুঝতেই পারছি যে টাইম টু মার্কেট হচ্ছে বেশি সময় লাগবে।
অর্ডার ভিজিবিলিটি হচ্ছে খুব সহজ, মানে কোনো প্রবলেমই হবে না, আপনি চাইলে দিয়ে অর্ডার কি করতে পারেন, ভিজিবল করতে পারবেন, রিটার্ন করাও খুব সহজ। এই দুইটা কি বোঝা গেছে, ক্যারিয়ার ডেলিভারি এবং লাস্ট মাইল ডেলিভারি? জি ম্যাম। ওকে, এখন আসেন আর দুইটা জিনিস, মানে দেখবেন দুইটা একটু কাছাকাছি। এই দুইটা হচ্ছে ম্যানুফ্যাকচারার অথবা ডিস্ট্রিবিউশন স্টোরেজ করবে কাস্টমার পিকআপ। তার মানে ফ্যাক্টরি থেকে কি থাকবে, আলাদা একটা ডিস্ট্রিবিউশন সেন্টার। এখানে ডিস্ট্রিবিউশন সেন্টারকে নাম দিয়েছি কি দেখছেন, ডিসি, ডিস্ট্রিবিউশন সেন্টার মানে ক্লোজ ডক ডিসি। তার মানে ফ্যাক্টরি থেকে প্রথমে কি আসবে, ডিস্ট্রিবিউশন সেন্টারে আসবে, সেখান থেকে একটা পিকআপ পয়েন্ট ডিফাইন করছে, কাস্টমার সেই পিকআপ পয়েন্টে যাবে এবং সেখান থেকে প্রোডাক্টটা কি করবে, পারচেজ করবে। সেটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ কাস্টমার পিকআপ। এবং রিটেলারের কাজ সেম ভাবে, ম্যানুফ্যাকচারের কাছে যখন আপনার ক্ষমতা থাকবে, তার মানে রিটেলারের কাজ হবে শুধু ইনফরমেশন পাস করা, আর কোনো কাজ নেই তার। তাহলে এইটাই যদি আমি রিটেলার স্টোরেজ উইথ কাস্টমার পিকআপ দেখি, তার মানে ফ্যাক্টরি থেকে প্রথমে ডিসি, ডিসি মানে যে আপনার যেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউশন সেন্টার, ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে কোথায় আসলো, রিটেল স্টোরে, এবং রিটেল স্টোরে একটা পিকআপ পয়েন্ট ডিফাইন করছে, ডিসিজির পিকআপ পয়েন্ট, এবং কাস্টমার সেই পিকআপ পয়েন্টে গেল এবং সেটা কি করলো, কালেক্ট করলো। তাহলে এই পদ্ধতিটা কিন্তু আমরা নর্মালি আপনারা সুপার শপ গুলো যেটা দেখেন অফলাইনে, এটাই দেখেন যে প্রথমে ফ্যাক্টরি থেকে কোনো একটা ডিস্ট্রিবিউশন সেন্টারে আসে, ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে মাল্টিপল রিটেলার কাছে যায়, এবং মাল্টিপল রিটেলার কাছে আমরা এজ এ কাস্টমার অফলাইনে গিয়ে ওটা পারচেজ করে নিয়ে আসি। তাহলে এই দুইটি হচ্ছে মোটামুটি পার্থক্য। তাহলে এখন এটার যদি আমি পারফরমেন্স দেখি, ম্যানুফ্যাকচার স্টোরেজের কাস্টমার পিকআপের পার্থক্যটার কস্টটা দেখি, তাহলে কস্টটা কি হবে, একটু বেশি হবে না? এবং এই কস্টটা হচ্ছে কিন্তু ডিপেন্ড করবে আদার অপশনের সাথে, একটু ডিপেন্ড করতে পারে। কিরকম করবে, ফর এক্সাম্পল যদি ইনভেন্টরিটা, মানে আমি কিন্তু এই যে ইনভেন্টরি কস্টটা বেশি বলতে বুঝাচ্ছি আগের গুলোর তুলনায়, কিন্তু কাস্টমার পিকআপের তুলনায় কিন্তু আবার ওই যে যেটা পরে আছে, মানে রিটেল স্টোরেজ উইথ কাস্টমার পিকআপের তুলনায় আবার এর ইনভেন্টরি কস্ট কম, বাট আগের যেগুলো পড়ছি এগুলোর তুলনায় এর ইনভেন্টরি কস্ট বেশি। কারণ আপনি এইখানে একবার কি করছেন, সেট করছেন, সবগুলো রাখছেন, আবার যেখানে আপনি পিকআপ সাইট ডিফাইন করলেন, এটার ক্ষেত্রে হয় কি, মাঝে মাঝে দেখবেন কিছু কিছু কোম্পানি ট্রাকে করে রাস্তার পাশে দাঁড়াই থাকে প্রোডাক্ট নিয়ে, এবং কাস্টমার যখন পাশ থেকে যায় আপনি চাইলে ওইখান থেকে কি করতে পারেন, পারচেজ করতে পারেন। আচ্ছা, যে কম দামে যে প্রোডাক্ট গুলো আমাদের বাংলাদেশে দেয় না, দেখেছেন কি যেন বলো এটাকে, কি একটা নাম আছে তো, ট্রাকে করে যে দেয়, পণ্য কি কি বললেন, ম্যাম, পিসিবি। টিসিবি, হ্যাঁ। আচ্ছা, টিসিবি যদি ধরেন ম্যানুফ্যাকচারের, এটা মনে হয় ম্যানুফ্যাকচারের রেসপন্সিবিলিটি থাকে না, এটা মনে হয় কোনো একটা কি বলে অর্গানাইজেশনের, বাট এই টিসিবির কাজটাই যদি ম্যানুফ্যাকচারের আন্ডারে থাকতো, যে কোনো একটা পিকআপ পয়েন্টে তারা এসে ডিস্ট্রিবিউট করলো, তাহলে আমরা এটাকে আবার এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্যে বলতে পারি। বুঝতে পেরেছি, যে ম্যানুফ্যাকচারার কি করলো, একটা টিসিবি মেথড করলো, যে আমার গাড়িটা ওই লোকেশনে, ধরেন লাইক আপনাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে টিএসসি তে 2 ঘন্টা দাঁড়ায় থাকবে, এবং কাস্টমার চাইলে সেখান থেকে কি করতে পারে, কোনো একটা প্রোডাক্ট পারচেজ করতে পারে। তাহলে 3 জায়গাতে কিন্তু তাকে স্টোর করতে হচ্ছে প্রোডাক্ট গুলো, দ্যাটস ওয়াই এর ইনভেন্টরি কিছুটা বেশি হবে রাদার দ্যান প্রিভিয়াস ওয়ান। তারপর ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে একটু কম হবে, কারণ কাস্টমার গিয়ে নিয়ে আসতেছে, সে তো আর প্যাকেজ পাচ্ছে না, ক্যারিয়ার ডেলিভারি পাচ্ছে না। ফ্যাসিলিটিস হ্যান্ডলিং কস্টও একটু বেশি হবে, কারণ ইনভেন্টরি যেহেতু বেশি, এক্সট্রা করে নতুন ফ্যাসিলিটিস অ্যাড হয়েছে, তার মানে অবশ্যই এখানে ফ্যাসিলিটিস কস্ট একটু বেশি। ইনফরমেশন কিন্তু একটু ভালো ইনফরমেশন আপনাকে কি করতে হবে, ইনভেস্ট করতে হবে, কারণ এখানে কিন্তু পার্টিস অলরেডি 4টা। পার্টির যত বেশি, তত ইনভেন্টরি কস্টও বেশি, তত হ্যান্ডলিং কস্টও বেশি, তত ইনফরমেশন কস্টও আমার বেশি। ওকে, দেন যদি আমি সার্ভিস টাইম বলি, রেসপন্স টাইম হচ্ছে খুবই ভালো, মানে আপনি কম সময়ে পাচ্ছেন। প্রোডাক্ট ভ্যারাইটি অ্যাভেলেবিলিটি আগের মতো না একদম, ভুল বলছি, প্রোডাক্ট ভ্যারাইটি যেহেতু আমার ম্যানুফ্যাকচারের কাছে স্টোরেজ করা আছে, তার মানে আমি চাইলে সেখানে কি করতে পারবো, নতুন করে কাস্টমাইজ প্রোডাক্ট অর্ডার দিতে পারবো, যেহেতু ম্যানুফ্যাকচারার চাইলে নেক্সট দিন ওটা আমাকে ডেলিভার করতে পারে। কাস্টমার এক্সপিরিয়েন্স আগের তুলনায় একটু হচ্ছে কি বলে খারাপ হবে, আগের তুলনায় বলতে বুঝেছি প্রিভিয়াস 2টা যেখানে আমরা হোম ডেলিভারি পাইতাম, তার তুলনায় খারাপ, কারণ আমরা হোম ডেলিভারি পাচ্ছি না, পিক আপ করে নিয়ে আসতে হচ্ছে। তারপর টাইম টু মার্কেট, এখানেও টাইম টু মার্কেট একটু বেশি। টাইম টু মার্কেট হচ্ছে টাইম টু মার্কেটের ক্ষেত্রে ধরেন আপনার যদি ম্যানুফ্যাকচার আসতেছে, মাঝখানে একটু টাইম লাগছে, বাট যদি আমি রিটেলার কথা চিন্তা করি, রিটেলার প্রিভিয়াস টু ওয়ান, তখন তার চেয়ে আবার এটা ভালো। অর্ডার ভিজিবিলিটি খুবই ডিফিকাল্ট, আমরা যেহেতু যাচ্ছি, আমরা অর্ডার ডিফিকাল্টি মানে করতে পারবো না, ভিজিবল করতে পারবো না যে এটা প্রোডাক্টটা কোথায় আছে, শুধু লোকেশন বলতে পারবো।
রিটেন করাও একটু ইজি, কারণ যেহেতু পিক আপ সাইট আছে, আপনি গিয়ে সেখান থেকে চাইলে কি করতে পারবেন, রিটার্ন করতে পারবেন। এখন যদি কাস্টমার পিক আপেরটা দেখি, মানে রিটেল স্টোরেজ, ইনভেন্টরি কস্ট হায়ার, ট্রান্সপোর্টেশন কস্ট লোয়ার, কারণ হচ্ছে আমরা গিয়ে পিক আপ করতেছি, ফ্যাসিলিটিস কস্ট হায়ার আলাদা। আমাদের এখানে একটা কি বলে দুইটা নতুন মিডিয়েটর অ্যাড হয়েছে, ইনফরমেশন কস্টও একটু বেশি। অ্যান্ড রেসপন্স টাইম, আপনি যখন চাচ্ছেন তখনই সে কি করতে পারবেন, পিক আপ করতে পারবেন। রেসপন্স টাইম খুবই কম। প্রোডাক্ট ভ্যারাইটি অ্যাভেলেবিলিটি খুবই খারাপ অবস্থা, কারণ আমার স্টোর করে কে, রিটেইলার, তার মানে আমি ভ্যারাইটি প্রোভাইড করতে পারবো না। কাস্টমার এক্সপিরিয়েন্স হচ্ছে কি খুব ভালো, বাট এক্সপিরিয়েন্সটা আবার নেগেটিভও হয় যখন আমরা ভ্যারাইটি না পাই, তখন কিন্তু নেগেটিভও হয়। টাইম টু মার্কেট বেশি লাগবে, কারণ আমরা রিটেইলার কাছে পাচ্ছি, তার মানে মাঝখানে অনেকগুলো স্টোরেজ বেশি, অর্ডার ভিজিবিলিটি করা যাবে। বাট যখন আমি অনলাইনে করব তখন এটা খুব বেশি ইফেক্টিভ, আদারওয়াইজ এটা অত দরকার হয় না। মানে ইন স্টোরের ক্ষেত্রে তো আপনার ভিজিবিলিটি দরকার আছে, আপনি গেলেন, গিয়ে ইজিলি পারচেজ করে নিয়ে আসলেন, রিটার্ন করাও খুব সহজ। এখন বলেন, যতটুকু 6টা পড়েছেন অতটুকু কোনো কোশ্চেন আছে কিনা, একটু নিজেরা ধাপে ধাপে, মানে কোন অপশনটা কোনটার জন্য সুইটেবল, দেখবেন একটা ফিক্সড করা আছে। রেসপন্স টাইম যখন রিটেলারের কাছে থাকবে প্রোডাক্টটা, তখন হবে দেখবেন খুবই ভালো। আমি একটু আপনাদের একটা সামারি বলি, দেখেন আপনারা এটার সাথে লিঙ্ক করে পড়বেন। যখন রেসপন্স টাইমটা বেশি কখন হবে, যখন এটার টোটাল রেসপন্সিবিলিটি স্টোরেজের দায়িত্বে থাকবে রিটেইলার, তখন দেখবেন রেসপন্স টাইম অলওয়েজ বেশি। প্রোডাক্ট ভ্যারাইটি এবং অ্যাভেলেবিলিটি যখন ম্যানুফ্যাকচারের হাতে থাকবে, তখন দেখবেন এটা সবসময় কি হবে, হায়ার হবে। কাস্টমার এক্সপিরিয়েন্স ভালো হবে যখন রিটেইলারের কাছে থাকবে। টাইম টু মার্কেট সব থেকে কম সময় হবে, মানে ফাস্ট হবে যখন ম্যানুফ্যাকচারের কাছে থাকবে। অর্ডার ভিজিবিলিটি এবং রিটেনেবিলিটি সবচেয়ে বেশি ভালো হবে যখন রিটেলারের কাছে থাকবে। তাহলে এই জিনিসগুলো যখন একটু মাথায় রাখতে পারবেন, তখন দেখবেন সবগুলো আপনারা অটোমেটিক বুঝতে পারছেন। এখন মনে হচ্ছে সবগুলো কাছাকাছি, কাছাকাছি না। এই যে আমি যে 6টা পার্থক্য বললাম, এই পার্থক্যগুলো কি বোঝা গেছে এখন? আমি যে মাত্র যেটা বললাম যে রেসপন্স টাইম কখন বেশি হবে কখন কম হবে, ওইটা কি বোঝা গেছে? জি ম্যাম। নাকি আরেকবার বলে দিব? ম্যাম আরেকবার বলেন। দেখেন, যখন রেসপন্স টাইম সবচেয়ে কম হবে কখন, যখন এটা রিটেলারের কাছে থাকবে, মানে আপনার বাসার পাশে থাকবে। তাহলে আপনার বাসার পাশে কার অবস্থান, রিটেলার না? তাহলে রিটেলারের কাছে ক্ষমতা থাকা মানেই হচ্ছে রেসপন্স টাইম খুব কম। এই গেল একটা অপশন। প্রোডাক্ট ভ্যারাইটি, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, এটা সবচেয়ে বেশি ভালো হবে কখন, যখন এই দুইটা রেসপন্সিবিলিটি আপনার ম্যানুফ্যাকচারের কাছে থাকবে। কারণ ম্যানুফ্যাকচারই তো প্রোডাক্টটা কি করে, প্রডিউস করে। তো তার থেকে যখন আপনি পারচেস করতে পারছেন, আপনি সেখানে ভ্যারাইটিও পাবেন, অ্যাভেলেবিলিটিও পাবেন। কাস্টমার এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি ভালো হবে যখন এটা রিটেলারের কাছে থাকবে এবং আপনাকে হোম ডেলিভারি দিবে। দুইটা জিনিস, এক হচ্ছে রিটেলারের কাছে থাকবে, আর একটা হচ্ছে কি আপনাকে হোম ডেলিভারি দিবে। হোম ডেলিভারি দিলেই হচ্ছে আপনার কাস্টমার এক্সপিরিয়েন্স ভালো হবে। টাইম টু মার্কেট সব থেকে বেশি কম সময় লাগবে মার্কেটে আসতে যখন এটা ম্যানুফ্যাকচারের হাতে থাকবে। অর্ডার ভিজিবিলিটি, রিটেনেবিলিটি সবচেয়ে বেশি ভালো হবে যখন এটা রিটেলারের কাছে থাকবে। ক্লিয়ার? তাহলে এই 6টা বা 7টা জিনিস একটু মাথায় রেখে কনসেপ্ট গুলো পড়েন, তাহলে আই থিঙ্ক আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আজকে থাকুক এতটুকু নাকি? আর একটা জিনিস তো আমার রয়ে গেল, অমনি চ্যানেল। অনেক স্লাইড। আচ্ছা, আজকে থাক তাহলে এতটুকু। নেক্সট ক্লাসে তো আপনাদের সামনের সপ্তাহে পরীক্ষা। পরীক্ষা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ম্যাম কোয়েশ্চেন প্যাটার্ন তো ডেসক্রিপটিভ থাকবে তাই না? হ্যাঁ, মানে ডেসক্রিপটিভ থাকবে, কেস বেসড থাকবে, একটা হয়তো একটা দুইটা হয়তো থাকতে পারে, মানে ডিরেক্ট কোশ্চেনও থাকতে পারে। আমি আবার বলি, বেসড অন ইওর নাম্বার আপনি ওভাবে করে অ্যান্সার করবেন। ধরেন নাম্বার 4, আপনি শুধু কি বলে পার্টিস, ধরেন লাইক আমি চাচ্ছি কোনো কিছুর একটা সংজ্ঞা। এখন নাম্বার 2 মানে যদি হোয়াট ইজ ডিফাইন সাপ্লাই চেইন, 1 মার্ক হলে কিন্তু আপনি ডিফাইন সাপ্লাই চেইন বলতে সাপ্লাই চেইন কাকে বলে লিখে দিয়ে আসলেন। কিন্তু যখন আপনার নাম্বারটা 2, তার মানে সাপ্লাই চেইন কাকে বলে লিখলে হবে না, এখানে কিন্তু সাপ্লাই চেইনের একটু আরো এক্সট্রা কোনো ইনফরমেশন আপনাকে কি করতে হবে, একটু অ্যাড করতে হবে। আবার ধরেন কোনো কিছুর মার্ক হচ্ছে আপনার 3,
তো এই ক্ষেত্রে আপনার খুব বেশি, যেমন ওই যে স্ট্র্যাটেজিক ফিটের একটা কোশ্চেন করছিলেন যে মানে সব লিখতে হবে কিনা, তো যার যতটুকু মার্ক সেই অনুযায়ী কোশ্চেন গুলো লিখবে, খুব বেশি লেখারও দরকার নাই, খুব কম লেখারও দরকার নেই। আর কোনো অপশন থাকবে না, আপনার হয়তো চারটা না পাঁচটা, মানে যাই হোক তিনটা চারটা মেবি 4টা বা 5টা কোশ্চেন, সেখান থেকে সবই লিখতে হবে। হাইয়েস্ট হলে মার্ক থাকবে কোশ্চেনে 4 বা 5ও থাকতে পারে, বাট 5 থাকলেও আপনার ডিভিশন থাকবে আর কি। সর্বোচ্চ মার্ক হচ্ছে 3 বা 4, এর বেশি কোশ্চেনের মার্ক থাকবে না। একটু কেস বেসড হবে। সো স্লাইড যেগুলো আছে এই বইয়ের 3টে চ্যাপ্টার, সাথে আপনাদের সাপ্লাই চেইনের যে প্রথম ইন্ট্রোডাক্টরি স্লাইড এবং প্রিন্সিপাল অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এগুলোই তো সিলেবাস। আর কার কোনো কোশ্চেন আছে কিনা? আর কিন্তু পরীক্ষার আগে আপনাদের আর কোনো কোশ্চেন মানে নেওয়া হবে না, পড়েছেন তো সব চ্যাপ্টার, কোনো টপিকে প্রবলেম আছে যে ম্যাডাম বুঝতে পারিনি, সেটাও বলতে পারেন, নাকি এখনো পড়া ধরেন নাই, পরীক্ষার আগের দিন পড়বেন? আমার পরীক্ষায় কিন্তু কথা বলা যাবে না। টপিকে প্রবলেম হলেও বলেন যে ম্যাডাম এই টপিকটা বা এই চ্যাপ্টারটা পড়েছি, ওখান থেকে বুঝি নাই। ফুল পুশ বাউন্ডারিটা পড়েন। তারপর হচ্ছে আরেকটা আছে তো, কি বলে, এখানে একটা কনসেপ্ট ছিল না, সাইকেল ভিউ, দেন হচ্ছে ওই যে সাপ্লাই চেইন ডিসিশন ফেজ ছিল 3টা। হ্যাঁ বলেন। ম্যাম চ্যাপ্টার 2 এর এক্সপান্ডিং স্ট্র্যাটেজিক স্কোপের আপনি একটা ডায়াগ্রাম বুঝিয়েছিলেন, ওইটা বুঝি নাই। ওইটা বুঝেন নাই? না ম্যাম। ওটা কি আছে আপনার কাছে? জি ম্যাম, ডায়াগ্রামটা আছে। আমার কাছে তো এটা এখানে নাই। আচ্ছা দেখি। এই যেটা? জি ম্যাম। আচ্ছা এটা প্রথমে কি ছিল বলেন তো, আমি তো এখন ভুলে গেছি। প্রথমটা কি ছিল? ইন্ট্রা অপারেশনাল না? ওকে, সো ঠিক আছে, মনে পড়ছে। তাহলে আপনার স্ট্র্যাটেজিক ফিটটা কি? স্ট্র্যাটেজিক ফিট হচ্ছে শুধুমাত্র আপনার যে স্ট্র্যাটেজিক সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি অথবা কম্পিটিটিভ স্ট্র্যাটেজি দুইটাকে কম্বাইন করা না। যখন আমি স্কোপ অফ স্ট্র্যাটেজিক ফিট বলবো, তার মানে আপনার যতগুলা পার্টিস আছে সবগুলা পার্টিসকে আপনার কি করতে হবে? কম্বাইন করতে হবে, এবং তাদের মধ্যে যে গোল আছে সেটাকে আমার অ্যালাইন করতে হবে, সেটাকে আমরা বলি স্কোপ অফ স্ট্র্যাটেজিক ফিট। তো প্রথমে যখন আমরা ইন্ট্রা অপারেশনাল অপশনটা নিব, এটা শুধু ডিস্ট্রিবিউটর হতে পারে এরকম না। ফর এক্সাম্পল আমরা ম্যানুফ্যাকচারটাকে সিলেক্ট করলাম, তাহলে ধরেন এটা যদি একটু আমি আঁকি, এটাকে আঁকতে পারবো এখন? এই যে ক্লাসে থাকলে সুবিধা, বুঝতে পারছেন, একটু ধরে ধরে বোঝানো যায়। এটা এখন কিভাবে বুঝাবো আমি? এখান থেকে তো আমি মনে হয় ড্র করতে পারবো না। আচ্ছা ধরেন ডিস্ট্রিবিউটর থেকেই বুঝাই। যদি ডিস্ট্রিবিউটরের মধ্যে হয় ইন্ট্রা অপারেশন, তার মানে ডিস্ট্রিবিউটরের অপারেশন এবং মানে অথবা ফাংশন। অপারেশন কি? এটা বলেন, অপারেশন কি? যদি আমি অপারেশন বলি, প্রথমে আমার আসে অপারেশন। একটা ডিপার্টমেন্টে কি একটা অপারেশন থাকে? নো ম্যাম, হ্যাঁ, অনেকগুলো থাকে। অনেকগুলো অপারেশন থাকে। তাহলে অপারেশন 1, অপারেশন 2। তাহলে ইন্টার অপারেশন যখন আমি বলতেছি, তার মানে শুধুমাত্র এই অপারেশনটা নিয়ে আমি ফোকাস করতেছি। তাহলে শুধুমাত্র যখন একটা অপারেশনটাকে আমি অ্যালাইন করব, তার অবজেক্টিভ নিয়ে কাজ করব, তখন সেই ধরনের অপশনকে আমি বলি ইন্ট্রা অপারেশনাল ডিস্ট্রিবিউশন। মানে এখানে যদি ডিস্ট্রিবিউশন বলতে দেখে লিখছি আর ডিস্ট্রিবিউশন, যদি এটা ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে এক্সাম্পলটা আপনারা দেন, তখন আপনারা কি বলবেন? ইন্ট্রা অপারেশনাল স্কোপ অফ ম্যানুফ্যাকচারার। এখন যদি সেকেন্ড ওয়ান আমি চিন্তা করি, ইন্টার ফাংশনাল। ইন্টার ফাংশনাল বলতে বোঝানো হচ্ছে এখানে, এটা কোথায়? এই টোটাল প্রতিটা ইন্ডিভিজুয়াল হচ্ছে ইন্ট্রা অপারেশন, এবং এই টোটাল একটা পার্টিসের যদি 3টা অপারেশন থাকে, এই 3টা অপারেশনকে যখন আপনি কম্বাইন করবেন, অ্যালাইন করবেন, সেটাকে আমরা বলবো ইন্ট্রা ফাংশনাল। বুঝতে পারছি? এই দুইটা বুঝতে পারছেন কিনা? জি ম্যাম। একটা Yes, অপারেশন
একটা অপারেশনকে যখন আমি অ্যালাইন করব সেটাকে আমি বলছি, তাহলে এটাকে আমি কি বললাম? ইন্ট্রা অপারেশনাল। অপারেশনাল। তাহলে প্রতিটা ইন্ডিভিজুয়াল ভাবে করা মানে ইন্ট্রা অপারেশনাল হলো। ওকে, সেম ভাবে তিনটা অপারেশনে যখন আমি কম্বাইন করব সেটাকে আমরা বলছি ইন্ট্রা ফাংশনাল। এখন পরে যেটা আছে ইন্ট্রা লিখছি না এখানে নাকি? হ্যাঁ, ইন্ট্রাই লিখছি। এখন আসেন ইন্টার ফাংশনাল। ইন্টার ফাংশনাল বলতে বোঝানো হচ্ছে এই যে ডিস্ট্রিবিউটর যে কাজটা করলো, এই ডিস্ট্রিবিউটরের কি বিভিন্ন পার্টিস থাকতে পারে না, বিভিন্ন কম্পোনেন্ট আছে না, কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল তার এরকম আরো 10টা কাজ আছে। এই 10টা কাজে আবার 10টা অপারেশন আছে। এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফাংশন। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। আমি কিন্তু ডিস্ট্রিবিউটরের মধ্যেই আছি। তাহলে সেকেন্ড ফাংশনের কিন্তু এরকম আবার অপারেশন 1 আছে, অপারেশন 2 আছে, অপারেশন 3 আছে, এরকম সব আছে। তাহলে যখন আমি একটা পার্টিসের ফর এক্সাম্পল আপনার বাম পাশে কি আছে, মানে লেফট পাশে কে থাকবে? ম্যানুফ্যাকচারার থাকবে। আবার রাইট পাশে কি থাকবে? রিটেলার। তারও তো এরকম অনেকগুলো ফাংশন আছে। মানে আপনি এখানে আপনার অবস্থান, আপনি অ্যাজ এ আচ্ছা আমরা তো ম্যানুফ্যাকচার বলছি, আপনি ম্যানুফ্যাকচারার, তাহলে এখানে আপনার ডিস্ট্রিবিউটর আছে, এখানে আপনার রিটেলার আছে, এই পাশে আপনার আবার কে আছে? সাপ্লায়ার আছে। তাহলে প্রতিটা সাপ্লায়ারের তো আবার এরকম ফাংশন আছে না? প্রতিটা ডিস্ট্রিবিউটর তো এরকম ফাংশন আছে, প্রতিটা রিটেলারও তো এরকম ফাংশন আছে। যখন আপনি সবার ফাংশনকে কম্বাইন করবেন তখন সেটাকে আমরা বলি ইন্টার কোম্পানি। এবং এই ইন্টার কোম্পানি যদি আপনার চেঞ্জ হতে পারে, লাইক আপনি ধরেন সাপ্লায়ার কোনো একটা জিনিস, কোনো একটা ফাংশন চেঞ্জ করছে, তাহলে ও চেঞ্জ করলে মানে তো যখন আপনি ওর সাথে কম্বাইন করতেছেন তার মানে তো আপনারও চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করার ক্যাপাবিলিটি যদি থাকে তখন আপনাকে ওইটা বলা যাবে অ্যাজাইল ইন্টার কোম্পানি স্কোপ। আমি কি বোঝাতে পেরেছি নাকি একটু চিন্তা করেন, দেখেন বুঝতে পারছেন কিনা? প্রথমে হচ্ছে অপারেশন অনেকগুলো মিলে এক একটা ফাংশন, অনেক ফাংশন মিলে এক একটা ডিপার্টমেন্ট বা পার্টি, যেটাকে আমরা বলছি ম্যানুফ্যাকচারার। এবং সবগুলো পার্টিস মানে একটা কোম্পানি বা একটা সাপ্লাই চেইন কমপ্লিট করার জন্য সবগুলো পার্টিসের সবগুলো ফাংশন, সবগুলো ডিপার্টমেন্ট, সবগুলো অপারেশন যখন আমি কম্বাইন করব সেটাই হচ্ছে ইন্টার কোম্পানি। আই থিঙ্ক একটু বুঝে, মানে স্লাইড এটাও দেখেন, এটা যদি আপনাদের বইতে নাই আমি আলাদা করে দিয়েছি, তো ওই যখন ডিসক্রিপটিভ আকার ওইটা পড়বেন সাথে সাথে এখান থেকে একটু মিলায়ে পড়েন, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ওকে, আজকে তাহলে অ্যাটেন্ডেন্স থাকুক। আজকে মোটামুটি মনে হয় সবাই ভালোই প্রেজেন্ট ছিলেন। শুনেন, কেউ অ্যাটেন্ডেন্স দিয়ে তো আসলে আপনাদের ডিফাইন করা যাবে না পরীক্ষায় কতটুকু লিখেছেন তার উপর। ওকে, তাহলে Ma'am, দেখা হচ্ছে আপনাদের। আর কি কোশ্চেন আছে? চ্যাপ্টার 2-3 থেকে কি কোনো ইম্পর্টেন্ট টপিকের নাম বলে দেওয়া যায়? কেন, ওইটাই পড়বেন পরীক্ষায়? আমার একটু ভালো করে পড়তাম আর কি। এটা তো কিছু নাই তো, এখানে শুধু স্ট্র্যাটেজিক ফিট কিভাবে অ্যাচিভ করবেন, ভ্যালু চেইন কাকে মানে দুইটার মধ্যে কিভাবে, এটাই। আমি আসলে ওভাবে বলতে পারি না তো, যেমন এখানে পুল পুশটা বলছি, যেটা পুল পুশ দেখেন, এখানে তো সবই ইম্পর্টেন্ট। এগুলো জি তো আচ্ছা। আপনারা মুখস্থ করার কিছু নাই, মুখস্থ করা আছে সবগুলো। যখন ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি আসবে সবগুলো দিয়ে দিবেন ইনক্রিজ, কারণ এই কাস্টমার নিড বাড়া মানে আমার কাস্টমারের যে ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেন ইনক্রিজ। এগুলো একটু দেখেন, স্কোপটা দেখেন, আপনারাই বুঝবেন। জি যেমন এই ছকগুলো তো এভাবে ডিটেলসে হুবহু এরকম পড়তে হবে না। যেমন এই পাশে রেড পাশে ইফিশিয়েন্ট থাকলে অবশ্যই এখানে রেসপন্সিভনেস থাকবে, তাহলে মাঝখানে যেগুলো থাকবে সেগুলো সামহাট মানে অল্প পরিমাণ, তাহলে একটু একটু পড়লেই হবে। আমিও পারি না এটা বলতে, পড়েন যতটুকু পারেন পড়েন, আর পরীক্ষায় লিখেন, এটা হচ্ছে কথা। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে সবাই, আচ্ছা লিভ নিতে হবে না, ঠিক আছে, আল্লাহ হাফেজ।